নমস্কার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আজ আমাদের সাথে কফি উইথ জেডিতে উপস্থিত আছে কে? সেই বাচ্চাটা যে কোন ক্যাটাগরিতে উইনার হয়েছিল জানো তুই? মিস ক্যাটাগরির উইনার। বাকিটা ওর থেকেই শুনবো। আর আজকে আমার অনেক কিছু বলার ইচ্ছে করছে ওর সম্বন্ধে, বাট আগে ও শুরু করুক, তারপরে আমি বলবো। আলাপ করছি। নমস্কার, আমি হলাম মালিহা পারভিন। আমি মেদিনীপুর থেকে এসেছি। আমি রাইজিং স্টারের মিস ক্যাটাগরির উইনার হয়েছিলাম 2025, যেটা 21 ডিসেম্বর হয়েছিল খড়গপুর রেজর্ট প্যারাডাইসে। আমি মিশন গার্লসে পড়ি, ক্লাস 11 এর স্টুডেন্ট, আর আমি থাকি মেদিনীপুরে। মেদিনীপুরে। কতদিন তুই এই প্রফেশনে এসছিস, কিভাবে এলি সেটা বল। আমি এসেছিলাম প্রায় 2 বছর হয়ে গেল আমি আছি। আর আমি ফার্স্টে নির্ভীকে শো করেছিলাম, যেটা মেদিনীপুরে হয়েছিল, ওখানেও আমি ফার্স্ট হয়েছিলাম। তারপরে সেকেন্ড শো আমার রাইজিং স্টার। সেকেন্ড শো তো Rising Star। আগের আগের যে অনুষ্ঠান, আগের যেখানে গেছিলি সেখানে তোর কি কি র্যাঙ্ক কি ছিল, সেখানে কি ওখানেও হয়েছিল? ফার্স্ট হয়েছিলাম। ওখানে ফার্স্ট হয়েছিলি, বাস। ভাবুন খালি আমার কপাল, আমরা সেকেন্ডেও বসি না, আমরা ফার্স্টদের সাথেই বসি। যাই হোক, তুই আজ তোর ওর সাথে আজকে রয়েছে ওর বাবা মা, ওর পরিবার। যেটা আমি অলওয়েজ একটা কথা সবাইকে বলি, যে যার সাথে পরিবার আছে সে অনেক বড় যুদ্ধ জয় করতে পারে, অনেক বড় যুদ্ধ জয় করতে পারে যার পরিবার যার সাথে থাকে। তো সেই হিসাবে কি হলো কেসটা? হ্যাঁ, ঠিক আছে। ওর সাথে আজকে ওর পরিবার উপস্থিত আছে। ক্যামেরার সাইডে বাবা আছে, বাবাও সামনে আসবে। আগে মায়ের সঙ্গে আলাপ হয়ে যাক। আচ্ছা, আপনি আপনার পরিচয় দিন নমস্কার, আমি মালিহা একটু মুখের পারভিনের সামনে মা। নিয়ে ক্যামেরাটা। আমি মালিহা পারভিনের মা। খুব ভালো লাগছে যে আমার মেয়ে এরকম একটা পজিশনে এসেছে। এর জন্য সব থেকে বড় থ্যাঙ্কস তো যাচ্ছে রাইজিং স্টার ফাউন্ডেশনের কাছে। আর আরজু ম্যাম আর আদিত্য স্যারকে মানে মন থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওনাদের জন্য আমার মেয়ে এই জায়গায় পৌঁছেছে। আর এই মুহূর্তে স্যারকে অনেক ধন্যবাদ, যিনি আমাদেরকে এখানে ইনভাইট করে এনেছেন, এত বড় একটা সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর থ্যাংক ইউ সো মাচ রাইজিং স্টার আর আরজু ম্যাম আর আদিত্য স্যার। ওনাদের জন্যই আজ আমরা এখানে, মাহি এখানে। সবার থেকে এটা জানতে চাইলাম যে মাহির হাসিটা কত সুন্দর। আইসান খান লিখেছে, বাহ, গো অ্যাহেড দাদা, থ্যাংক ইউ। এ হচ্ছে একজন যারা কমেন্টস করছে তাদের মধ্যে প্রথম যে কমেন্টস করেছে সে হচ্ছে একজন বড় ডিরেক্টর। তৃষিতা রেহা চক্রবর্তী লিখেছে, হ্যালো হ্যালো তৃষিতা। যাই হোক, এবার আমাদেরকে দাঁড়া একটা সেকেন্ড একটুখানি। আচ্ছা, আমি আপনার থেকে জানতে চাইছি মেয়ের ছোটবেলার সম্বন্ধে যদি কিছু বলেন। যেমন আমাদের মেয়েরা ছোটবেলা থেকেই একটা মানে এক একটা প্রফেশনের উপর তো এক একজনের একটা ন্যাক থাকে, সেই ন্যাকের ব্যাপারে যদি আপনার থেকে জানতে পারি। অ্যাকচুয়ালি দেখুন, আমার মেয়ে এরকমই। ও ছোট থেকেই মানে যে জিনিসটা ও করতো, ও সেই জিনিসটার প্রতি মানে পুরোপুরি একদম স্যাটিসফাইড। প্রথমে ও প্রচন্ড ভালো ড্রয়িং করতো, বা মানে এত ভালো ড্রয়িং করতো, আমি তো ভেবেছিলাম ড্রয়িং লাইনে ওকে নিয়ে যাব। কিন্তু যত বড় হচ্ছে শুধু এই একটা কথা আপনাকে আটকালাম, ক্ষমা করবেন। সেটা হলো এই যে লাইন কথাটাকে খালি আমরা ডিলিট করে দিই, আচ্ছা। ওটাকে আমরা প্রফেশন বলবো। Profession, ঠিক আছে, okay. যে কোনো সাবজেক্টের জন্যই আমরা লাইন কথাটাকে যদি আমরা ইউজ করি সেটা একটা নেগেটিভ ওয়ার্ড শোনায়। আচ্ছা। সেটাকে যদি আমরা পজিটিভলি নিই সেটা হচ্ছে প্রফেশন। Profession। ওকে, কন্টিনিউ। তো প্রথমে তো ড্রয়িংটা ওর খুব হবি ছিল, ওটা নিয়ে ভাবছিল কিছু একটা হবে, কিন্তু তারপরে দেখলাম একটু ফ্যাশনের দিকে। তো প্রথমে আমরা এগুলো মানিনি, মানে ও কিন্তু আমাদের আমরা জানতামই না এগুলোর মধ্যেও গেছিল। যখন প্রথম শো হয় তখন মানে আমি অনেক পরে জেনেছিলাম, ওর বাবা তো জানতোই না। ওর বাবা জেনেছে উইনার হওয়ার পর। ভেরি গুড। মানে রীতিমতো তখন ভয় লেগেছিল যে এরকম একটা পজিশন। ও আমাকেও বলেনি, অনেক পরে বললো যে মা আমাকে এগুলো ভালো লাগে, তো তুমি দেখো। তো
তো সত্যি কথা বলতে খারাপ কিছুই নেই। তারপরে যখন ওখানে হলো, তারপরে যখন আরজু ম্যামের সঙ্গে দেখা হলো, উনি যখন গাইড করলেন, তারপরে ওখানে যে গ্রুমার ছিল স্নেহা, ও হচ্ছে যে ওরই বান্ধবীর মতোই, আমারও বাড়িতে আসে মেয়ের মতো। তো ওনারাও খুব হেল্প করেছে। তারপরে পারমিতা ম্যাডাম, আদিত্য স্যার, মানে এই লাইনটা, সরি, এই প্রফেশনে ও যখন গেল, তখন আমার কিন্তু এখন খুবই ভালো লাগছে। আমি চাই ওটাতে এগিয়ে যাক। ইয়েস, এটাই সব থেকে বড় কথা। বাচ্চারা কি চায় সেটা বাচ্চাদের ওপরেই ছাড়তে হয়। কারণ আমরা ওই 3 ইডিয়টসে দেখেছি, 3 ইডিয়টস সিনেমাটা দেখেছি যে বাচ্চাদেরকে না স্বাধীনতা দিতে হয়, যেটা যেমন বাচ্চাবেলায় আমরা ওই ক্লাস তখন 5, 6, 7, 8 পর্যন্ত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক কিছু শেখাই, যা পারি তাই শেখাই। কেউ তবলা শেখাচ্ছে, কেউ গিটার শেখাচ্ছে, যা পারি শেখাই। যেই 8, 9টা হয়ে যায় তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়। পড়াশুনোর চাপ বাড়তে থাকে, তখন কিন্তু সমস্যাটা অন্য জায়গায় চলে যায়। তো সেই হিসাব করেই বলছি যে বাচ্চাদেরকে না আমাদেরকে বিশ্বাস করতে হবে, ওদের পাশে থাকতে হবে, এবং কোনো প্রফেশন কখনো খারাপ হয় না। আমাদের এই প্রফেশনটাকে মা দিদিমা এবং পুরনো মাইন্ডের মেন্টালিটির মানুষরা এই প্রফেশনটাকে নেগেটিভ প্রফেশন বলে ভাবে। অথচ টিভি বিক্রি হয়, মোবাইল বিক্রি হয় আমাদের জন্য। আর্টিস্টরা যদি টিভিতে পারফর্ম না করে, লোকে দেখবেটা কি? আমরা যদি অ্যাজ এ মডেল কাজ না করি, র্যাম্প না করি, শো না করি, তাহলে লোকে ফোনে দেখবেটা কি বল? আমরা যদি রিলস না বানাই তো মানুষ সময় কাটাবে কি করে? সুতরাং আমরা হচ্ছে সমাজের সেই ব্যালেন্স যারা আমাদের সৌন্দর্যের মাধ্যমে মানুষকে আনন্দ দিই। এটা আমাদের কাছে একটা ভগবানের দেওয়া আশীর্বাদ যে আমরা মানুষকে আনন্দ দিতে পারি, তাই তো? এবার বল, মা আর বাবা, তোর যে প্যারেন্টস, তাদের তরফ থেকে তুই কতটা সহযোগিতা পাস বা কি পাস? এই যে তোর বাবা জানতো না, এই স্টোরিটা শুনবো। মানে একটু খালি মাইকটা মুখে ধরো। হ্যাঁ, আসলে প্রথমে না আমি ওই সাহসটা পাইনি যে এরকম ফোন করে মানে বাবা আমাদের সাথে থাকে না, ওনার সেন্টার আছে। তো আমি ফার্স্টে ভাবিনি যে ফোন করে বলবো এরকম আমি শো করব। তো আমি ফার্স্টে ভাবলাম থাক, লাস্টের দিকে বলবো। তো ফার্স্টে একদম লাস্টের দিকে আমি রেজিস্ট্রেশন যখন করে পুরো কমপ্লিট 2 দিন গ্রুমিং এ এটা গেছি। কোনটা বলছি? শো 1? হ্যাঁ, নির্ভীকের শোটাতে। হ্যাঁ, তারপরে মাকে জানিয়েছি যে এরকম আমি অডিশনও দিয়েছিলাম, অডিশনে তো হয়ে গেছি, এবারে 2 দিন গ্রুমিংও হয়ে গেছে। তখন মাও বললো ঠিক আছে, তাহলে তোর বাবাকে বল। সে না, দরকার নেই, থাক। লাস্ট দিন অবধিও বাবা জানতো না। বাবা জানতো আমি নর্মালি কোনো অনুষ্ঠান করছি, আমরা আমি আগে নাচ ভাবিনি যে করতাম। উইনার হবে, সেরকম কিন্তু কোনো প্রত্যাশা আমাদের ছিল না যে উইনার হবে ওখানে। মাইকটা ধরে বলুন। বলছি যে আমাদের কিন্তু মানে আমরা ভাবিনি যে ওখানে উইনার হবে। আচ্ছা। এটা একদম মানে আশ্চর্যের ব্যাপার। তো আমি ভাবলাম এমনি নর্মালি ও ওখানে পার্টিসিপেট করছে, করুক, কোনোদিনও তো করেনি এরকম, তো করছে করুক। যখন উইনার হয়ে গেছে তখন আমি বলছি বাবা উইনার হয়ে গেছে, তখনই ওর বাবাকে বলা হলো যে জানো এরকম উইনার হয়েছে। তো সেকেন্ডটা কিন্তু আরো সুন্দর। সেকেন্ডটা ওর বাবা পুরো ওর সাপোর্ট করেছে একদম। যেখানে আমরা গেছিলাম। হ্যাঁ, একদম আরজু ম্যাম এটাই পুরো সাপোর্ট করেছে, ছিল ওখানে। তারপরে যখন প্রাইজ নিল তখনও ছিল, খুব খুশি। বাবা তো মানে একদম অবাক হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি, আমরা বাবারা মেয়েদের এইটুকুতে আমরা একটু বেশি ফুটেজ খাই। এটা আর সত্যি, সেখানে ওখানে উইনারের বাবা, এটা ব্যাপারই আলাদা। সেটাই হচ্ছে ব্যাপারই ব্যাপার। আলাদা, উইনারের বাবা, একদম তাই তো? একদম। বল। প্রথমে মানে আমার যখন সবাই জানতে পারে আমার ফ্যামিলিতে যে এরকম দুটো শোয়ের উইনার, তো আমার মা বাবার দিক থেকে তো কোনো রকম বাধা আসেইনি। ইভেন আমার কোনো ফ্যামিলি মেম্বারের দিক থেকেও কোনো বাধা আসেনি যে না তুই করছিস, কর, খুব ভালো, বাহ, বাহ। সাকসেস হচ্ছে যখন কর, এরকমই। আর বাবা তো আমি যখন লাস্ট শোটা জিতি সেদিন বাবা ছিল ফার্স্টে, আমাকে যখন স্টেজে দেখে বলে হ্যাঁ এরকম ভাবে হাঁটছে, ভালো হাঁটছে। দিয়ে ওনার কাজ ছিল উনি দেখো তো বেরিয়ে বাবা গেছেন। এমন বলছে, কত কত বুঝে বল। ভালো ভালো হাঁটছে। হাঁটছে, খুব ভালো। দিয়ে উনি চলে গেছিলেন। তারপরে যখন লুকটার কথা বলো। হ্যাঁ, লুকটা ভ্যাম্পায়ার লুক ছিল আমার ফার্স্টে, তো সেটা থেকে বা খুব সুন্দর করেছে। দিয়ে উনি চলে গেছিলেন।
দিয়ে যখন শুনে যে এরকম আমি উইনার হয়ে গেছি, এটা তো 10 মিনিটের মধ্যে যেখান থেকে মেরেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে এসেছে। মানে সেদিন বুঝতে পারি খুব হ্যাপি ফিল করেছে Yes. তারাও। এটাই বাবা মার কাজ। হ্যাঁ, বাবা মারা সন্তানের প্রতিটা মুহূর্তে এনজয় করতে চায়, আর সেখানে তুই একটা অত বড় শোতে তুই উইনার হয়েছিস, এটা তো একটা বাবা মার কাছে একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় পাওনা। তোর সাথে আছে না, আবার চালু হয়ে গেল না? হ্যাঁ। তোষানি চ্যাটার্জি লিখেছে, তো তোষানি লিখেছে, ইটস রিয়েলি অ্যামেজিং ব্রডকাস্ট, থ্যাংক ইউ তোষানি। তোষানিও খুব সুন্দর কথা বলে। এবার বল, এমন কিছু অজানা কথা বলবি আজকে যেটা মা বাবা জানে না, কি বলবি বল? এমন কিছু আসলে সত্যি কথা বলতে গেলে বাবা অর্ধেকের বেশি কিছু জানে না। সব মাই জানে, আমার যত কুকীর্তি সব সব মা জানে। মানে এরকম যাই করেছি স্কুলে, মারপিট সব আমার মা জানে। তুই মারপিটও করিস? মানে Very good. হয়ে যেত, ছোটবেলায় হয়ে যেত। ও তুই তো এখন বড় হয়ে গেছিস, তাও তো ঠিক। এখন আর হয় না, এখন সবাই বোন, সিনিয়র স্কুলের। ও তুই তো এখন 11 পড়ি, 11 তো তুই? হ্যাঁ, 11 তবে তুই তো এখন দিদি। হুম। অনেক কমপ্লেন আসতো ছোটবেলায় মারপিটের, হ্যাঁ। স্কুল থেকে প্রচুর। তুই মারপিটও করতে পারিস? মানে বাবা। হয়ে যেত। মানে আমি একটু ওরকম টাইপের ছিলাম, কারোর সাথে কথা বলবো না, অ্যাটিটিউডের সাথে বসবো, ওরকম একটু ছিলাম। আমার জায়গাটা যেন কেউ না বসে, যে বসবে তার সাথে আমার ঝগড়া লেগে যাবে সাত সকালবেলা প্রেয়ার লাইন থেকে এসেই। তো এটা হয়ে যেত। তোর ঝগড়ার পাঁচ লাইন নেই কোনো? না, ওরকম কিছু পাঁচ নেই। লাইন নেই কিছু? উঠবি কি উঠবি না, উঠবি এইটাই তো ব্যাগ বলছি। ছুঁড়ে ফেলে দেবো। এটাই তো, এই উঠবি কি উঠবি না, এটাই পাঁচ লাইন। টিফিন বক্স নিয়ে মেরেওছে। তো ভয় পাচ্ছি রে। অনেকবার হয়েছে এরকম, প্রত্যেকবার স্কুল থেকে ফোন আসে, আপনার মেয়ে আবার এখানে মারপিট করেছে, একে মেরেছে তাকে মেরেছে। হয়ে যেত। ডেঞ্জারাস ব্যাপার। যাই হোক, আমাদের আর যত বেশি বাচ্চারা ছোটবেলায় দুষ্টু হয়, আমি দেখেছি তারা বড় হওয়ার সাথে সাথে না ততটা বেশি শান্ত হয়ে যায়, ততটা বেশি শান্ত হয়ে যায়, যেটা আমি আমার ছেলে আর মেয়েকে দেখি। আমার ছেলে তো মানে স্কুলে রোজ কমপ্লেন, রোজ। মানে স্কুলে কমপ্লেন হয়েছে, স্কুল থেকে গিয়ে আমি হেলমেটের বাড়ি দিয়ে মারতে মারতে নিয়ে এসেছি বাড়ি। যে বছর ওদের আইসিএসসি মাধ্যমিকের বছর, যেদিনকে স্কুল খুললো সেদিনকে ওরা ওই কি রুম আছে ওদের, একটা কমন রুম আছে, সেই কমন রুমের মধ্যে 7-8টা ছেলে মিলে বসে গল্প করছে। প্রিন্সিপাল ম্যাম ওখান দিয়ে যাওয়ার সময় বলছে, কি ব্যাপার তোমরা এখানে? বলছে, ম্যাম আমাদের ক্লাস নেই। প্রিন্সিপাল ম্যামকে বলছে আজকে আমাদের ক্লাস নেই, যে পুরো স্কুলের খবর রাখে। সে বলছে ওকে ফলো মি বলে লিফটে উঠেছে, লিফটে উঠে ওদের ফ্লোরে গেছে। যখন লিফটে উঠেছে তখন ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করে ফেলেছে। ওটা আরো ম্যাম খুঁজে গেছে, ক্লাসে দিয়ে গিয়ে দেখে দিব্যি ক্লাস হচ্ছে। তো সঙ্গে সঙ্গে ওদেরকে ডাকলো, ডেকে ওদেরকে গার্জিয়ানকে কল করলো, বললো, আমাকে ফোন করলো, করে বললো এক্ষুনি আসুন, এক্ষুনি আসুন। তো আমি প্রথমে একটাই কথা বললাম যে ম্যাম, স্কুলের ফিসটা একদিন দেরি হলে আপনারা 750 কাটেন, আমাদেরকে প্রতিদিন সকালবেলা 9টা থেকে রাত্রি 9টা অবধি কাজ করে তবে গিয়ে স্কুলের ফিসটা জমা করতে হয়। আর আপনারা আমাদেরকে ডাকলেই আমরা উড়ে চলে আসতে পারবো না, আমরা নেতা মন্ত্রী নই, আমাদের কাছে ফ্লাইট, আমাদের কাছে হেলিকপ্টারও নেই। ম্যাম বললো, দেখুন স্যার, প্রিন্সিপাল ম্যাম বললেন আপনি চলে আসুন। চলে গেলাম, গিয়ে দেখলাম সব গার্জিয়ানরা বসে আছে, সব গার্জিয়ানরা বসে আছে। আমার একটা স্কুলে খুব ভালো লাগতো, আমার ছেলে মেয়েও স্কুলে একটা অদ্ভুত ব্যাপার করতো, মানে সবার গার্জিয়ানদের দেখতে একটু বয়স্ক বয়স্ক, তো ওদের একটা ব্যাপার ছিল, আমার বাবা আসবে একটা বাচ্চা বাচ্চা দেখতে। তো সবাই দেখছি আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, সবার একটা ভরসা ছিল যে জেডি আঙ্কেল আসলেই, মানে জেবজিয়ার বাবা এলেই কিছু একটা ভালো কিছু হবে। আমি ঢুকলাম, গিয়ে বললাম, বাবা কি হয়েছে, সত্যি কথা বল। বলছে, আঙ্কেল জানো তো আঙ্কেল, আমাদের না যে ক্লাস করতে ইচ্ছে করছিল না। আমি, হ্যাঁ নর্মাল, স্কুল ছুটির পরীক্ষা খুলে ছুটির পর কারোরই কাজ করতে ইচ্ছা করে না প্রথম দিন, তো সেখানে তোদের তো করতে ইচ্ছা করবেই না। কি হয়েছে, আসো সত্যি কথাটা বল। বলে, আমরা যে লিফটে একটু হেসে ফেলেছি, ওটাতেই ম্যাম প্রেস্টিজে নিয়ে নিয়েছে। আমি গেলাম, প্রিন্সিপাল ম্যাম কি করলেন, টেবিলে সব গার্জিয়ানরা বসে আছে, আমি ঢুকলাম,
প্রিন্সিপাল ম্যাম, এবার আমার তো একটা ধুতি পাঞ্জাবির একটা সাইন করুন। বললাম ম্যাডাম, আমি কিন্তু একটা স্টুডেন্টের, আমি কিন্তু গার্জিয়ান, অলসো স্কুলের মালিক পক্ষ বলতে পারেন, আমাদের টাকাতেই স্কুল চলে। ফার্স্ট আপনি ওটাকে উইথড্র করুন। আমি তার আগে কোনোদিন কিচ্ছু বলিনি, ওটাকে উইথড্র করুন। বলছে মানে? বললাম হ্যাঁ, আপনি যেভাবে দিলেন, আমরা আমাদের কর্মচারীর সাথে এরকম ভাবে ব্যবহার করি না, আর আমি তো একটা স্টুডেন্টের গার্জিয়ান। আবার উনি নিলেন, ঠিক আছে পড়ুন। পড়লাম। বললাম এই ডিসিশনটা নেওয়ার জন্য আপনাকে এতটা পাওয়ার কে দিল আপনি বলুন। আমি কোনোদিন খারাপ কথা বলিনি, কোনো দিন। খালি বললাম যে আপনাকে এই এই লেখাটার জন্য পাওয়ার কে দিল? উনি তো প্রিন্সিপাল, ওনার কাছে সব পাওয়ার আছে। একটা ছেলে যার 1.5 মাস পরে যার এক্সাম, ফাইনাল এক্সাম, তাকে বলছে আজকে তোমাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো, শুধু পরীক্ষা দিতে পারবে। আপনি এত বড় শাস্তি দেওয়ার কি অপরাধ করেছে আমার ছেলে? এই অপরাধ করেছে তো? ম্যাম বলছে এটা অপরাধ করেছে। আমি বললাম আপনারা যারা এখানে টিচাররা রয়েছেন, আপনাদেরও বাচ্চা বেলায় সেম ঘটনা ঘটেছে। আজকের ডেটেও যারা যারা আপনারা স্কুলে এসছেন, সবারই আজকে শরীরের ভেতরে একটা ব্যথা আছে, মনের ভেতরে একটা নেগেটিভ ফিলিংস আছে যে আজকে স্কুলে আসতে হলো। সেখানে ওরা তো বাচ্চা, আর ওরা ভুল করেছে, অবশ্যই হাসাহাসি করেছে প্রিন্সিপাল ম্যামের বাইরে পেছনে, ভুল করেছে, বাট এতটাও ভুল করেনি যে বাচ্চাগুলোকে 50 দিন পরীক্ষার বাকি তাকে সাসপেন্ড করে দেবেন। আপনি করতেই পারেন না। ম্যাম আপনাদের স্যালারি কিন্তু আমাদের টাকায় হয়, আমাদের বলার অধিকার আছে। তার মধ্যেই আমার 4টে ফোন, আমার তো এতগুলো থোকা ফোন থাকে টেবিলের উপরে, 4টে ফোনে নন স্টপ এই প্রেস ওই প্রেস ওই প্রেস ওই প্রেস। আমি শুধু যেতে যেতে একটু রেগেই গেছিলাম, যেতে যেতে আমি এটা বলতে বলতেই গেছি। আমি বলেছি আজকে স্কুলকে একদম পুরো দৌড় করিয়ে দেবো। আর এবার ম্যাম তো দেখছে, মানে ফোন আসছে পর পর, আর যেই ফোন আসছে আমি টুক করে খালি ধরে সাইলেন্ট করে দিচ্ছি। বলে আমি বললাম যে স্কুলের যিনি স্কুলের ফাউন্ডার, আইলাম তার সাথে কথা বলবো। না উনি সবার সাথে কথা বলেন না। বলেন না মানে আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না উনি কথা বলবেন। না উনি কলকাতায় নেই। আমিও তাহলে এখানেও, আমি অফিস ফেলে এসেছি, আমার ফুল ডে আজকে আমার অফ, আমি এখানে বসেই থাকবো, এসছি যখন, ওনাকে ডাকুন, কথা বলবো। তারপরে আমি গল্প করতে করতে বললাম, যখন আমাদের স্যারকে সবাই মিলে ঘিরে ধরেছিল মারার জন্য, সেই সময় একটা মানুষ স্যারকে গার্ড করেছিল, গার্জিয়ানদেরকে বলেছিল, যখন স্যারকে সবাই ঘিরে ধরেছিল এটা ব্যাপারে, তা আমি বলেছিলাম যে আমরা এখানে বাচ্চা পড়াতে এসেছি না গুন্ডামো করতে এসেছি, টিচারকে টিচারের সম্মান দেবে। সেই ব্যাপারটা সবাই স্কুলে জানে। তো যাই হোক, সেখান থেকে উঠে এলাম এবং আমার ছেলের 7 ঘন্টার মধ্যে সমিত স্যার আমাদেরকে ফোন করে ওটা উঠিয়ে নিল। সেই ছেলে আজ যখন এত বড় বড় রান করছে, আমার ছেলে ক্রিকেটার, স্কুলের স্যার প্রিন্সিপাল ম্যাম সবাই ওর নিচে কমেন্টস করে এখন। আর এখন দেবজা দাদার সঙ্গে তুই যদি কথা বলিস, বাড়িতে আছে আজকে, কথা বলিস, তোমরা এত গম্ভীর একটা লোক হতে পারে, এত গম্ভীর হতে পারে। ঠিক এটাই হয় আমাদের সাথে, যারা যত বেশি মানে দুষ্টু থাকে একটা সময় তত বেশি গম্ভীর হয়ে যায়। কমেন্টস করেছে তারা, আর্য প্রতিম লিখেছে কেমন আছেন স্যার, খুব ভালো আছি। পায়েল দেবনাথ ম্যাডাম লিখেছে, পায়েল দেবনাথ ম্যাডামকে চিনিস তো? Maliha has amazing during the whole performance of that day. Queen had been crowned by Queen, organized by Queen, born by Queen. থ্যাংক ইউ ম্যাম। পায়েল দারুণ কথাটা লিখেছিস, দারুণ কথাটা, এটা একটা ট্যাগলাইন হলো ওর নামের পেছনে। আর্য লিখেছে কনগ্রাচুলেশন। সঙ্গীতা মুখার্জি আমাদের একজন সেলিব্রিটি মডেল, সে লিখেছে গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। মধুমন্তী মাইতি লিখেছে গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। আজকে যারা তোর লাইভ দেখছে তারা সব বড় বড় মানুষ তোর লাইভ দেখছে। আজকের এই লাইভের পর তোর সব থেকে বড় পরিচয় হবে, তুই কিন্তু একটা সেলিব্রিটি মোডে ঢুকে গেলি। এরপর থেকে তোকে কিন্তু প্রচুর কাজ করতে হবে, পড়াশোনা তো করতেই হবে, ঠিক আছে? যেদিন শো থাকবে তার আগে তোকে ওই শো এর টাইমটা ক্যালকুলেশন করে তার আগের 60 দিন তোকে 1 ঘন্টা করে এক্সট্রা পড়াশোনা করে নিতে হবে। কারণ বেঙ্গলিদের সব থেকে আটকানোর জায়গা হচ্ছে
অন্যান্য কান্ট্রিতে যখন তুই বড় শোতে যাবি না, তোকে একটা জায়গায় আটকে দেবে। তোর সৌন্দর্যতে আটকাতে পারবে না, তোর স্মার্টনেসে আটকাতে পারবে না, তোর এনার্জিতে আটকাতে পারবে না, তোর মিষ্টি হাসিতে তোকে আটকাতে পারবে না, কোনো কিছুতে আটকাতে পারবে না। কিসে আটকে দেবে জানিস? কোয়ালিফিকেশন। হ্যাঁ, কোয়ালিফিকেশন, পড়াশোনা। কোয়ালিফিকেশনটা ওখানে কোনো আটকাবে না, ম্যাটার করবে না। তোকে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের উত্তরটা তোকে খুব পজিটিভলি ফাইনলি দিতে হবে। তার জন্য তোকে এক্সট্রা কিছু করতে হবে, যেমন পড়াশুনোর বই বাদ দিয়ে ফ্যামিলি এন্টারটেনমেন্ট। আপনারা একটা সিরিজ 7 দিন ধরে দেখুন, 10 দিন ধরে দেখুন, দিনে 1 ঘন্টা করে সিরিজ দেখুন, কিন্তু প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা সিনেমাতে কিছু পাঞ্চ লাইন থাকে, কিছু বিষয় থাকে যেটা বাচ্চাদের মাথায় ঢোকে। এখন সিনেমাগুলো, সিরিজগুলো এমনভাবে তৈরি করা হয়, তুই সেখান থেকে শিক্ষাটাও পাবি। ওই প্রত্যেকটা শিক্ষা যখন তোর মাথার মধ্যে ক্যালকুলেটিভ ওয়েতে ঢুকে যাবে, তোর কাছে যখন প্রশ্ন ফেলবে, মনে হবে চ্যাট জিপিটি ইউজ করিস? চ্যাট জিপিটিতে প্রশ্ন করলে যেমন চ্যাট জিপিটি উত্তর দেয়, তোর নিজেকে তখন চ্যাট জিপিটি মনে হবে। সুতরাং এই জায়গাটায় যাতে তোকে না হারাতে পারে, তোর যা লুকস, তোর যা ব্যাকগ্রাউন্ড, সব থেকে বড় জিনিস তোর বাবা মা তোর সাথে, তোর লিমিটটা কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। সুতরাং তোকে কিন্তু আর কিছুতে আটকাবে না, তোর আটকাবে শুধু একটা জায়গায়, যেটা তোকে রেগুলার পড়াশোনা করতে হবে। চ্যাট জিপিটি হাতে নিয়ে যা মনে আসবে জিজ্ঞেস করবি, দেখবি একটা সময় তোর কাছে এত জ্ঞান চলে আসবে। আর আমাদের যুগের থেকে তোদের যুগটা অনেক অ্যাডভান্স, যেহেতু তোরা অনেক কিছু মনে রাখতে পারিস, অনেক কিছুকে ক্যালকুলেট করতে পারিস, যেটা আমরা পারতাম না, যেটা তোরা পারিস। যেমন তোরা যতটা ফোন বুঝিস, আমরা বুঝি না। তোর মা বলছে আমি বুঝি না, না, সত্যি বুঝি না। না, আমাদের থেকে বেশি ও অনেক জানে। একদম। আমরা ফোন বাড়ি দিই, আরে বাবা একটু বলে দে, বাবা কি করব, এটা একটু বল, তখনও বলে দে। শোন, সবকিছু বাবা আমাকে শেখাবি না কিন্তু, আবার সবকিছু শেখাবি না কিন্তু, তাহলে কিন্তু হয়ে গেল। যাই হোক, এবার আমাকে অঙ্কুর ব্যানার্জি লিখেছে, গুড ইভিনিং ক্যাপ্টেন। অনেক দিন পর অঙ্কুর আজকে আমাকে কমেন্টস করলো, থ্যাংক ইউ। সোনালী ম্যামকে মনে আছে? মেকআপ আর্টিস্ট তোদের সোনালী ম্যাম নেক্সট সপ্তাহে আসছে। গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং সোনালী। নেক্সট সপ্তাহে সোনালীর সঙ্গে আজকের লাইভ সোনালীর সাথে দেখা হবে সোনালী। যাই হোক, আমি এবারে ভাবছি খড়গপুরে একটা ঘরবাড়ি বানিয়ে ফেলবো। একদম চলে আসুন। তোদের জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, খড়গপুর না খড়গপুর কোনটা? খড়গপুর। অ্যাকচুয়ালি খড়গপুর হিন্দিতে খড়গপুর বলে অনেকে, আমরা বাংলাতে খড়গপুর বলি। তাই না? হ্যাঁ, আমি এই ক্যালকুলেশনটাই আজ অব্দি বুঝতে পারি। খড়গপুর। হ্যাঁ, খড়গপুর তো ধোনি পপুলার করে দিয়ে গেল। যা, ধোনির সঙ্গে খেলেছে, বসে আছে। সত্যি? বাবা, এমন কিছু ঘটনা বলুন যেটা খুব মজাদার। আর মজাদার কোনটা মজাদার নয় বলুন তো? রোজই মজাদার চমক দিয়ে যাচ্ছে, কোনোটা বাকি নেই। তবে হ্যাঁ, একটা খুব মজার হয়েছিল, মানে ছোটবেলায় ও পুজোর সময় মানে আমাদের কোয়ার্টারে ও হারিয়ে গিয়েছিল। মানে হারায়নি, মানে আমরা ওটা একটা কোয়ার্টারের ভেতরেই ছিল। কোয়ার্টার মানে রেল স্টেশন, তো হ্যাঁ। তো স্টেশন পাশে। এবারে ওখানে সবাই ভাবছে যে কেউ মনে হয় ওকে ধরে নিয়ে চলে গেছে। তখন ও ছোট, মোটামুটি 6-7 হবে এরকম। তো গোটা সবাই কোয়ার্টারের খোঁজাখুঁজি চলছে চারদিকে। এবারে বাইরেরও ওখানে অনেক লোক এসেছে, তো কোথাও তো বাচ্চাকে পাওয়া যায়নি। এবারে আমাদের তো কান্দুমাদু অবস্থা, কোথায় চলে গেল। অনেক পরে দেখা যাচ্ছে তখন মানে ঠাকুর পুজো হচ্ছে, সন্ধি পুজো হচ্ছে, মানে তখন তো ধোঁয়া পুরো ওখানে, দেখা তো কিছু যাচ্ছে না। ঠাকুর মাথায় ওকে বের করছে টেনে টেনে, ঠাকুরের সামনে গিয়ে বসে আছে। ছিলাম। আর আমরা গোটা চারদিকে খুঁজে বেড়াচ্ছি তো কোথায়। এবারে কেউ তো আর দেখবে না যে ওই একদম মানে ঠাকুরের সামনে, মানে একদম সামনে গিয়ে বসে আছে সে। ঠাকুর মশাই ওকে টেনে টেনে বের করছে, বলছে কাকে খুঁজছেন, এইখানে একটা বাচ্চা মেয়ে বসে আছে দেখুন তো। কিন্তু অত ধোঁয়ার মধ্যে আমরা ওখানে দাঁড়াতে পারছি না, ও কিন্তু ওখানে টিপি বসে আছে। আমি বসে বসে পুজো দেখছি ওখানে, কি করবো, ওখানে বেরিয়ে গেছিলাম তখন। কি অবস্থা! এগুলো কিন্তু
এগুলো কিন্তু গল্পের গল্পের জায়গায়, এটা কিন্তু একটা অনেক বড় গল্প। আর এগুলো বাবা মারাই মনে রাখে। তোর মনে ছিল? হ্যাঁ এখনো মনে মনে ছিল? আছে না, বকছে, বকতে বকতে নিয়ে আসছে টেনে টেনে ঘর, কোথায় চলে গেছিস বলে যেতে নেই, ওই হালকা হালকা মনে আছে। মার কবার খেয়েছিস? আমি এখনো মার খাই। সত্যি? বাহ, তুই তো লাকি, তুই তো লাকি ডটার। এখনো মার খায়, রেগে গেলে দুমদাম দিয়ে দেয়, দিয়ে আবার একটু পরে নিজে ঠিক হয়ে যায়, কিছুই হয়নি, এরকম আয় আয় খাবি আয়, কিছুই হয়নি। আবার বসিয়েও দেয় মাঝে মধ্যে। মানে বসিয়ে দেয় মানে? ওই মেরে দেয়। ও বসিয়ে দেয়? হ্যাঁ, দু চারটা বসিয়ে দেয়, দিয়ে নিজে কোথায় ঠিক হয়ে কোথায় যায়। মারে? পিঠে পিঠে মারে না হ্যাঁ, কোথায়? হ্যাঁ, পিঠেই মারে, পিঠে মারে না? পিঠে মারে, মাঝে মাঝে চড় মেরে দেয়। ঠিক আছে। আমার আবার মারার একটাই জায়গা ছিল, এখান থেকে এইটুকু। মারতে আসছি, আমার মেয়ে অন্য কিচ্ছু না, পাটাকে ধরে বলছে বাবা 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 বাবা, মানে মেরো না, এই পায়ে মারতে হবে। রিসেন্ট ওই এই যে খানিকক্ষণ আগে তোরা লাইভটা দেখছিলি, ওই লাইভের হ্যাঁ। মধ্যে বলছে আমার বাবার তো মারার জায়গা ওইটাই। হ্যাঁ আমি শুনছিলাম, মারার জায়গা দেখছিলাম, ওইটাই। হ্যাঁ। না মানে বাবা মা মারার পরে স্যাড ফিল করে? বাবা মারে না, বাবা মারে। বাবা মারে না? বাবা আজ অব্দি এক থাপ্পড়ও যা মারেনি। তুই লাকি না তাহলে। বাবা বরং মা মারলে বাবা ওখানে ঝগড়া শুরু করে দেয়, কেন মারবে তুমি, বাবা মারে না। আমি আমার মেয়েকে এখনো এখনো মারি জানিস। আমার বাবা দাদাকে মারে। গিয়ে বলে দুটো দিয়ে দিল, হ্যাঁ প্রথমে লাগেনি, পরে দেখলাম যে জ্বালা করছে। একদিন ইনস্টাগ্রামে বন্ধুরা, তখন বাচ্চা মেয়ে, 17 বছর বয়স, তো সব বন্ধুরা মিলে একটা পার্টি করেছে। তো এটা বিয়ারের গ্লাস, ওই মগ, সেইটা সামনে রেখে একটা ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছে। তো আমাদের ফ্যামিলির অনেক বাচ্চা থেকে আমাদের, মানে আমাদের যদি ফ্যান ফলোয়িংটা খুব ভালো, কেউ একজনকে স্টক করে। সে কি করেছে, ওই ছবিটা দিয়ে আমাকে বলছে জেডি স্যার, তোমাদের ফ্যামিলিতে কেউ তো নেশাভান করে না, এটা জানতাম, তোমার মেয়ে এইটুকু বয়স থেকে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে মানে আমার মতন মানুষও যে সবকিছু আগে খুব ভেবে চিনতে তারপরে এগোয়। মানে মা কোথায় আছিস, বললে এতে সিসি2-তে আছি, বাড়ি কখন আসবি? বলছে বাইরে তো বৃষ্টি পড়ছে। বললাম ঠিক আছে, আমি দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছি। দক্ষিণেশ্বরের মুখটায় দাঁড়ালাম, ও গাড়ি নিয়ে এলো, ওখান থেকে বাড়িতে নিয়ে এলাম। মানে কোনো কথা না, দুম দুম করে মার, দুম দুম করে মার। ও আমাকে বলতে দিচ্ছে না পাপা তুমি বিশ্বাস করো, আর বিশ্বাস করো তো পরের কথা। তারপর 3 রাত্রি আমরা ঘুমোইনি, এত কেঁদেছি আমি। বলছে বাবা সবাই, আমার বন্ধুরা খাচ্ছে, আমি খাই না তো কি হয়েছে, আমার বন্ধুরা খাচ্ছে তো। আমি একটা ছবি তুলেছি বাবা, ছবি তুলেছি, আমারও তো ইচ্ছা করে একটু বড় হয়েছি সেটা দেখানোর। বড় হয়েছে অন্য কিছু দেখানো যেত না? তারপরে ভুলক্রমে বলে ফেলেছি যে এইখান থেকে আমি খবরটা পেয়েছি এই সোর্সেসে। স্যাট 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 করে ফোনটা খুলে দেখিয়ে দিল, বলো দেখো এ আমাকে কিরম ভাবে অ্যাটাক করে। ওকে ইনবক্সে এসে ওর কোনো ছবির মধ্যে কিছু একটা ডিসপিউট বার করে ওকে ছবি, যেমন হয় মেয়েদের মধ্যে। কফি দে, ওই ইয়েটা শরীরের, হ্যাঁ। যাই হোক, এমন একটা গুড মোমেন্টস। থ্যাংক ইউ দাদা, সোনালি লিখেছে থ্যাংক ইউ দাদা, একদম নেক্সট উইক দেখা হচ্ছে। নে, কফি না। যাই হোক, মা বাবা কে তোকে বেশি ভালোবাসে সেটা বলতো? এটা তো বলা খুব মুশকিল, দুজনেই চালাকি করবি না, হ্যাঁ? ইকুয়াল। চালাকি করবি না, হ্যাঁ? এটা আমার সত্যি সেটা বলবি। হ্যাঁ, মায়ের মধ্যে জিনিসটা হচ্ছে মা মারে, হ্যাঁ ঠিক আছে, মা মারে, বকে, শাসন করে, তার মধ্যে তার ভালোবাসাটা আছে। আর বাবা বাবা। একটু শান্ত টাইপের, তো সে বুঝে একটু তুই তোর বাবা maturity- শান্ত বলে কি তুই তোর বাবার নামটা ওই দিয়ে সেভ করেছিস? হ্যাঁ, হ্যাঁ? না ওটা তাহলে? ওটা নরমালি একটু ভয় তো লাগে বাবা যেহেতু, তাই জন্য। দেখ আমি বাবা হয়ে বলছি, বাবা মা একরকম ওয়ান কাইন্ডস অফ বন্ধু হয়, বাট বাবার মতন মানে একটা মেয়ের সাথে বাবার যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা পৃথিবীর সব থেকে টাইট কেমিস্ট্রি। টাইট কেমিস্ট্রি। তবে বাবাকে ভয় না, বাবাকে ভালোবাসা থেকে একটা এক্সট্রা শ্রদ্ধা আসে, হ্যাঁ সেটা বল।
তো আমার দুজনের আলাদা আলাদা, মানে আলাদা আলাদা ভাবে ভালোবাসে আমাকে। আমার তো যেটা মনে হয় তার ভালোবাসাটা আমার জন্য আলাদা, তার আর মায়ের ভালোবাসাটা আমার জন্য আলাদা। মানে কিরকম আলাদা আলাদা ব্যাপারটাই তো বুঝতে আলাদা পারছি। কেউ কষ্ট পাবে না। হ্যাঁ, মানে বলতে গেলে আমার মা শাসন করে আমাকে যে ভালোবাসাটা দেয়, সে হয়তো ওটাই ম্যাচুরিটি দেখিয়ে বুঝিয়ে আমাকে ভালোবাসাটা ওরকম ভাবে দেয়। তো আমার মনে হয় দুজনেই ইকুয়াল। এমন কোনো ডিস্টার্বিং মোমেন্টস হয়েছে, যে ডিস্টার্বিং মোমেন্টসে, যেমন আমি একটা স্টোরি বললাম যে আমার মেয়ে ওটা করেনি কিন্তু আমি ওকে মেরে দিলাম, পরে খারাপ লাগে, সেরকম ডিস্টার্বিং মোমেন্টস কিছু রোজই আছে? হয় আমার মায়ের সাথে। কফিটা দিন তো, কফিটা মায়ের হাতে দে। রোজি ওটা মায়ের পক্ষে রোজই হয়। ও যায় যেখান থেকে যা পারে একটা বার করে নিয়ে চলে আসে, দিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। সেটা বাবা ফোন করে, আরে বুঝে দেখো, জিনিসটা দেখো আগে, তারপরে বলো। দিয়ে বাবা বুঝিয়ে দেয়, ঠিক হয়ে যায়। রোজই চলে, সকাল থেকে মহাভারতই চলে ঘরে। উঠার সঙ্গে থেকেই কেন ঘুম থেকে দেরি হলো, পড়তে কেন বসেনি, টিউশন কেন গেল না, সেই নিয়ে চলতে থাকে। এই লাখটা আবার সবার হয় না। এই লাখটা একটা পরিবারে দুটো মানুষকে একসঙ্গে পাওয়া, এটা ভীষণ লাকি একটা ব্যাপার, ভীষণ লাকি একটা ব্যাপার, যেটা সব পরিবারের কাছে হয়ে ওঠে না। অনেক পুণ্য করলে এই ব্যাপারটা আসে, যে বাবা আর মা দুজন একটা বাচ্চাকে একসাথে মানুষ করছে এবং দুজনে একটা বাচ্চাকে ভালোবাসা দিচ্ছে এবং শাসন করছে। ইউ আর ভেরি মাচ লাকি। আমি নিজেও মনে করি আমি সত্যি অনেক লাকি। অনেক লাকি। এবার একটা কথা, সেটা হলো রাইজিং স্টার ফাউন্ডেশনের ব্যাপারে প্রথম থেকে তোর আজকের ডেট অবধি তোর এই জার্নিটা শুনবো। আচ্ছা, তোর মাও তোকে হেল্প করবে। হ্যাঁ, তো প্রথমে আমি একটা দিদির কাছ থেকে রাইজিং স্টারের ব্যাপারে জানতে পারি, দিয়ে উনি আমাকে আরজু ম্যামের নাম্বার দেন। তো ওখান থেকে আমি কথা বলি। ম্যাম তো খুবই ভালো, সত্যি কথা বলতে গেলে তো খুব সাপোর্ট করে। তো সেখান থেকে শুরু হয়। ম্যাম বলেন যে এরকম এরকম গ্রুমিং আছে। কফিটা হাতে নে। আমি গরম খেতে গরম পারি না, ওই জন্যই তো বললাম, খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে উনি বললেন যে তুমি গ্রুমিং এ আসো। দিয়ে ফার্স্ট গ্রুমিং এ গেলাম। উনি খুব ভালোভাবে টেক কেয়ার করে দেখালেন, শেখালেন, আমাকে দেখলেন। দিয়ে ওরকম 2-3 দিন গ্রুমিং হলো। সেখান থেকে আমার এখন যে খুব ভালো ফ্রেন্ড স্নেহা, ও মা বলছিল আমাকে ভালোভাবে বাড়িতে এসে দেখিয়ে যেত। ও গ্রুমার, অ্যাকচুয়ালি ওখানকার কিডস গ্রুমার ছিল। তো মানে তার সাথে- সেদিনকে স্টেজে ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কিস গ্রুমার ছিল। তো তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। ও এখন আমার বাড়ি আসে, আমি যাই ওর বাড়ি, তো বেরোই ওরকম। তো তার সাথে বন্ধুত্ব হয়। তো সেখান থেকে রাইজিং স্টারের জার্নি শুরু হয়। সত্যি আরজু ম্যামকে তো মানে মন থেকে থ্যাঙ্কফুল, আমি খুব থ্যাংক ইউ জানাই। আদিত্য স্যারকে, উনি খুব হেল্প করেছেন দুজনেই আমাকে এই জায়গাটা অ্যাচিভ করার জন্য। থ্যাংক ইউ প্রথম থেকেই। আর তারপরে তো শো হলো, শো এর দিনও খুব সাপোর্টিভ। প্রথম থেকে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোয়ের টেনশন, শোয়ের ব্যাপারে কিছু? হ্যাঁ, আমি খুব টেনশন করছি, নার্ভাস হচ্ছি। তো ওখানকার গ্রুমাররা বলছে, ম্যামও বললেন যে না ভালো লাগছে, কনফিডেন্স আনো, ঠিকঠাক ভাবে হাঁটো হচ্ছে, ওরকম ভাবে গাইড করে যাচ্ছিলেন সবাই। সেদিনকে টেম্পারেচার ছিল তোদের ওখানে মনে হয় 14 না 15। হ্যাঁ, বিনা সোয়েটারে ছিলাম। টক টক করে কাঁপছে। না তখন টেনশনে খুব একটা ঠান্ডা লাগে না। না, ওই সুইমিং পুলের সাইডটাই না প্রচন্ড ঠান্ডা ছিল। ঠান্ডা ছিল, হ্যাঁ। তারপরে ওদের মানে রাউন্ডটা দেরি হচ্ছে, দেখছি ঠকঠক করে কাঁপছে সব। মানে ও ছিল, আরো যারা ছিল সবাই মানে টেনশন তো কি, আরো মানে ড্রেস তো পরে দিয়েছে সব ওখানকার। ব্যাস আরো বেশি ফটো তুলবো, এই করবো। আমি কি বাবারে তোদেরকে ঠান্ডা লাগছে না? তারপর একটু পরে বলছে না অনেক ঠান্ডা লাগছে মাম্মি, এবার চাদর দাও, সোয়েটার দাও। আর আমি ওর পেছনে ব্যাগ নিয়ে নিয়ে ছুটছি। আমি তো বললাম সেদিন আমি 10 মাইল দৌড় দিয়ে দিয়েছি কিন্তু ওর পেছনে, একবার এদিক একবার ওইদিক, সকাল থেকে। তবে ভালো লেগেছে। yes, এর সবকিছুর পরে পেছনেই- যখন বাচ্চারা সফল হয়, মানে এর থেকে বড় কিছু আর মনে হয় পাওনা নেই। এর থেকে বড় কিছু পাওনা নেই। মনে হয় যে অনেক অনেক পুণ্যি করেছি, তবে হয়তো আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। তবে সত্যি কথা বলতে কি বলুন তো, এখন আমরা মা মেয়ে নয়, আমরা বন্ধু হয়ে গেছি। ইয়েস, এটাই আমি বলছিলাম যে এটাই সব থেকে বড় লাক, যে ভগবান যখন এই পর্যন্ত একটা বাচ্চাকে পৌঁছয় এবং তার বাবা মাকে এক জায়গায় রাখে। মানে আমি যেহেতু ম্যারেজ কাউন্সিলিং করি বা আমি যেহেতু লাভ কাউন্সিলিং করি,
আমার কাছে প্রচুর রকম কেস আসে, আমি সবাইকে হাত মানে আমি তাদের প্রবলেমের মধ্যে আমি তাদের হাত জোর করি, মিটিয়ে নিন না, বাচ্চাটার কথা ভাবুন না, আর কিছু ভাবতে হবে না, বাচ্চাটার কথা ভাবুন। সত্যি এটা খুব মানে ভগবানের একটা অনেক বড় আশীর্বাদ থাকে যে নিজের বাচ্চার প্রোগ্রাম। এই যে আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে যেদিনকে আমার মেয়ের শো ছিল, সেদিনকে আমি প্রচন্ড টেনশনের একটা কাজ করছিলাম। মানে কলকাতার সব থেকে বড় শো এখনো অবধি আমি করেছি 25শে ডিসেম্বর 2022-এ, যে শো এর প্যারালাল শো এখনো অবধি কোনো অর্গানাইজার করতে পারেনি। আমি নিজেও আর পারবো না, আর শক্তি সাহস কিছুই নেই আমার কাছে, মানে ওটা এত বড় একটা শো করে ফেলেছি। তো সেই শোতে যখন আমি খুব টেনশনে আছি, সেই যখন মোমেন্টসটা চলছে, আমি যে আমার মেয়ের কাছে যাব, আমার সেরকম মানসিকতা ছিল না। শুধু আমার মেয়ে বলল, ও বাবা তুমি কোথায়? আমি তখন ময়দানের মধ্যিখানে, মানে ভিক্টোরিয়াতে এসেছিস, হ্যাঁ। ভিক্টোরিয়ার ঠিক উল্টো দিকে ময়দানটা, ঠিক ওইখানে আমি ময়দানে তখন আমার স্টেজ তৈরি হচ্ছে। তো আমি বললাম, আমাকে বলছে কোথায়? আমি এই তো মা। বলছে আমার এক্ষুনি শো শেষ হবে, তুমি কিন্তু সামনের দিকে থাকবে। আমি না আর কিছু বলতে পারলাম না, ওখান থেকে উড়ে চলে গেলাম পুরো। এই পৃথা যার কথা বলছিলাম, এই খানিকক্ষণ আগে ফোন করেছিলাম, পৃথা হচ্ছে আমাদের সেই অ্যাডমিন যে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে ও আমাদের এই লাইভটাকে সব জায়গায় ব্রডকাস্টিং করে। ও একটা হিডেন ক্যাপ্টেন আমাদের। তো ও আর আমি উড়ে চলে গেলাম পুরো, গিয়ে দেখি ওর মা ফা সবাই চলে এসছে, আর বিশাল ব্যাপার। তখন ওই রাউন্ড গুলো চলছে, আমি গিয়ে শুনতে পারলাম সবাই বলছে জয়স্মিতা বেরিয়ে যাবে। ওর নাম্বার কাউন্টিংটা ধরে বলছে ও বেরিয়ে যাবে, ওই উইনার হয়ে যাবে। তখন টপ 25 চলছে। দেন যখন রাউন্ড কমে আসছে, যেমন মেয়ে যেটা বললো যে ভিড়ের মধ্যে সব থেকে যে লোকটা চিৎকার করছে সেটা আমার বাবা, আমি জানি। আগের দিনও তোরা খেয়াল করেছিস কিনা জানি না, তোরা যখন শো করছিলি আমি খুব জোরে চিৎকার করছিলাম যখন তোদের পারফরমেন্স গুলো দেখছিলাম। আমি প্রত্যেকটা ইভেন্টে গিয়ে তোদের ছবি তুলি, ভিডিও করি নিজে হাতে। জানি না তুই আমার ফেসবুকে দেখেছিস কিনা, তোদের সবার ভিডিও আমার কাছে ছিল, সব আমি আপলোড করেছি ফেসবুকে। এবং সেই ছবিগুলো আমি এই স্ক্রিনে এসে, আরো বড় স্ক্রিন আছে আমার, এই স্ক্রিনে এসে বসে অ্যানালাইজ করি। আমি প্রত্যেকটা সাবজেক্ট দেখি, এটা আমার কাজ, এটা আমার ভালো লাগা। তো সেটাই যে আমাদের বাচ্চাদেরকে বাবা মারা যখন পাশে থাকে না, তখন আমাদের একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে যায়। বল, বাবা মারা যখন সাথে থাকে হ্যাঁ। একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে যায় না? এমন কোন ঘটনা বল যে ঘটনাটা থেকে তুই স্যাডও হয়েছিস। স্যাড বলতে গেলে এখন অবধি সেরকম মানে এই ফ্যাশন মানে মডেলিং রিলেটেড সেরকম তো কোনো ঘটনা এখনো এখনো ঘটেনি। হয়নি। আর বাকি এমনি স্যাড হয়েছে এরকম কিছু নেই। হ্যাঁ, আমার এই মানে লাস্ট শো আগেই, নির্ভীকের আগে না, নানুর যখন, হ্যাঁ, তো নির্ভীকের যখন শোটা হয়, আমার দাদু খুব এক্সাইটেড ছিল যে প্রথমবার শো করছে। দাদুরা জানতো, মা জানতো, দাদুরা জানতো, তো কিন্তু বাবা জানতো না। বাবা জানতো না, শুধু বাবাই জানতো না, বাকি সবাই জানতো। ভয়, বলবো কি বলবো না। তো তো সে খুব এক্সাইটেড ছিল, কিন্তু আনফরচুনেটলি তিনি মারা যান, উনি দেখতে পাননি। তো ওই টাইমটা খুব খারাপ লেগেছিল, মানে যখন আমি ক্রাউনটা পরি উনি দেখতে পাননি, সেটা আমার খুব খারাপ লেগেছিল যে আমি আমার ফার্স্ট যেটা জিতলাম সেটা সে দেখতে পায়নি। তুই মনে করছিস উনি তোকে দেখতে পাননি, উনি ওনার জায়গা থেকে ঠিক তোকে দেখে দিয়েছে। সেই ব্লেসিংসেই আজ তুই ভগবানের আশীর্বাদে এখানে বসে আছিস। একদম। এটাই গুরুজনের আশীর্বাদ। আপনি ওর জার্নি কিছু বলুন, মানে ওকে নিয়ে, মানে আপনাদের ফিউচার প্ল্যান কি? সেরকম তো এখনো কোনো চিন্তা ভাবনা নেই। আগে এখন সামনে এইচএস, হ্যাঁ, একদম মানে আমি ম্যামকেও, মানে আরজু ম্যামকেও বলা আছে, তো ম্যাম অনেক কিছুই বলেছেন, সব কিছুই হবে, কিন্তু এখন একটু গ্যাপ হয়ে যাবে ওই এইচএসটার জন্য। এবার এইচএস এর পরে তখন আবার লাগা হবে। কিন্তু এই মার্চে অনেকগুলো শো আছে। আমি তো অবশ্যই চাই যে, আমিও চাই, ওর বাবাও চাই যে মেয়ে যেন এগিয়ে যাক, একদম ইন্টারন্যাশনালটা যদি লেভেল অবধি যাওয়া যায়। দেখুন, হার জিতের কথা নয়, ছেলেদের থেকে মেয়েরা একটা ব্যাপারে অনেক এগিয়ে আছে,
ছেলেরা পড়াশুনো বাদ দিয়ে খুব কম ছেলেকেই দেখবেন অন্য ফিল্ডে ওই সময়টা কিছু উন্নতি করেছে। মেয়েদেরকে খেয়াল করে দেখবেন, মেয়েরা মানে আমি যেহেতু প্রায় 30,000 মেয়ের সাথে কানেক্টেড, আমি দেখেছি 90% মেয়ে পড়াশুনোর সাথে কেরিয়ার খুব স্মুথ ভাবে এগিয়ে নিয়ে যায়। কারণ মেয়েদের মধ্যে একটা খুব ভালো ব্যাপার আছে, মেয়েরা পরিবারকে নিয়ে খুব ভাবে, ছেলেরাও ভাবে, বাট মেয়েদের মতন করে ভাবে না। মেয়েরা অলওয়েজ চায় তার বাবার জন্য কিছু একটা কিনবো, মায়ের জন্য কিছু একটা কিনবো, দাদুর জন্য কিছু একটা কিনবো। হ্যাঁ, তার কাছে টাকা থাকলেই সে পরিবারের জন্য কিছু করবে, সেটা সে ভাবে। মানে এটা আমার ধারণা, এবং আমি আমার ধারণাটাকে যখন 10 জনের মধ্যেখান দিয়ে দেখি তখন আমার এই ধারণাটা টাইট হয়। সেক্ষেত্রে কেরিয়ার এমন একটা সাবজেক্ট না, একটা মানুষ কতক্ষণ পড়াশোনা করতে পারে? 8-9 ঘন্টা। ও মোটামুটি, যেমন আমার মেয়ে বললো আমি পড়াশোনায় ভালো না, ও পড়াশোনা করে না, বাস। ও পড়াশোনা করে না। আমার মেয়েও তাই বললো, আমার মেয়ে বললো আমি পড়াশোনায় ভালো না, কিন্তু আমার মেয়ে এত সুন্দর ইংলিশ বলে, এত সুন্দর, ওর স্পিচিং দেখলে না, তাহলে আতিফ আসলামের মতন একটা এত বড় সেলিব্রিটির প্রোগ্রামে 540 স্কোয়ার ফুটের এলসিডির মধ্যে আমার মেয়ের মুখ দেখা যাচ্ছে, আর আমি এখানে হাউ হাউ করে টালা ব্রিজের উপর দাঁড়িয়ে কাঁদছি ওই সিন দেখে। আমরা ভাবতেও পারি না এগুলো, কিন্তু একটা মেয়ে কিন্তু ও কিন্তু নিজের মুখে বললো আমি পড়াশোনাটা ততটা ভালো না, বাট পড়াশোনায় ভালো না বলতে র্যাঙ্ক করেনি, ফার্স্ট ডিভিশন পেয়েছে টাইপ অফ দ্যাট। মানে আমাদের বদ্যি বাড়িতে, বদ্যি মানে হচ্ছে আমরা হচ্ছে সমাজের সেই জায়গাতে আছি যে সব থেকে বেশি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে আমাদের পরিবারের, কিন্তু বাবাকে দিয়ে সেটা ঘাটিয়া হয়ে গেছে। বাবাও অনলি গ্র্যাজুয়েট, 2 ছেলে মেয়েই অনলি গ্র্যাজুয়েট। তারপরে আমরা কেউ পড়াশোনা করিনি কেন? আমরা দেখেছি আমাদের পরিবারের বাকিরা পড়াশোনা অনেক দূর করেছে, কামাতে পারিনি সেরকম। ভাই কামাতেও হবে, বিদেশও যেতে হবে, মার্সিডিজে চড়তে হবে, এবং আমাদের পরিবারের একটা মোটো আছে, আমরা মানুষের জন্য কিছু করি। আমরা 10 টাকা ভিখারিকে ভিক্ষে দিই না, বরঞ্চ ভিক্ষে চাইতে এলে ওখান থেকে টকরি থেকে তুলে নেবো বেশি বকবক করলে, কিন্তু আমরা কাউকে ভিক্ষে দিই না। কিন্তু আমাদের কাজ হলো, আমাদের পরিবারের সবার কাজ, আমরা মানুষকে ফ্রন্ট লাইনে আনি, মানুষকে এমন কিছু দিই যাতে সে চার্জ হয়ে এগিয়ে এসে বলে চলো আমি কাজটা করে দেখিয়ে দেবো। সেই হিসাব করে বলছি, পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট টাইম ঠিক করতে হবে, আর দিনে 1 ঘন্টা মিনিমাম প্রফেশনকে দিতে হবে, যেটা ছেলেরা পারে না, মেয়েরা পারে। এই ব্যাপারে আপনাদেরকেও হেল্প করতে হবে। কিরকম? ও একটা মডেল, ফিউচার স্টার, ওর হাঁটা চলা, চাল চলন, ব্রাশ করার ধরন, খাবার ধরন, সবকিছু শেখানোর মেন গুরু থাকবে বাবা মা। আপনারা তার জন্য টিউটোরিয়াল দেখবেন, ইউটিউবে গিয়ে টিউটোরিয়াল দেখবেন, না পেলে আমাকে বলবেন, আমি টিউটোরিয়াল দিয়ে দেবো। বাড়িতে আমার মেয়ে যখন ঘুমের চোখেও খায়, তোর খাবার দেখলে মনে হবে একটা সেলিব্রিটি খাচ্ছে। বাড়িতে নিজের ড্রেস কোড, জামা কাপড় থাকবে যেটা, সেটাও থাকবে সেলিব্রিটির মতন। সেটা আপনাদেরকেই খেয়াল করতে হবে। আমরা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করি, বাট তার মধ্যেও আমরা আমাদের বাচ্চাদেরকে নাইটি পরিয়ে রাখবো না। আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে এমন কিছু পড়াবো যেটা শালীনতা মেনটেন করবে, বাড়িতেও শালীনতা মেনটেন করবে, কিন্তু ফিলিং সি ইজ সেলিব্রিটি। হাঁটা চলা, চাল চলন, মানুষের সাথে কথা বলা, দাঁড়ানো, যখন স্কুলে কোনো রকম ডিস্টার্বিং মোমেন্টসের জন্য বলবে এই দাঁড়াও ওখানে গিয়ে, তখনও তো দাঁড়ানোর মধ্যে একটা ব্যাপার থাকবে, সবার মধ্যেখানে আলাদা। এটাই আমাদের পরিচিতি। 53 বছরের বুড়ো হতে পারি, 100 জনের মধ্যেখানে গিয়ে ধুতিটা কেরম করে পাকিয়ে দাঁড়াবো, সবাই আমাদের দিকে দেখবে। সাবজেক্ট ইজ দ্যাট। একদম। আমি আর রুমা ম্যাম যেখানে যাব, সবাই সবকিছু ছেড়ে গিয়ে আমাদের দেখবে। এরা ধুতি পাঞ্জাবি পরে একটা কাপেল, একটা ধুতি পাঞ্জাবি পরে একটা পিওর একটা বেঙ্গলি কমিউনিটিকে ব্রাইট করা একটা কাপেল এসে দাঁড়াবে। ঠিক সেরকম নিজেকে না
সেই জায়গাটাতেও তৈরি করতে হবে। একদম। নিজের শরীরকে যত্ন করতে হবে, প্রতিদিন চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট উইকে 2টো ডাব বাচ্চাকে খাওয়াতে। 2টো ডাব খাওয়ানো বাচ্চাকে ভীষণ জরুরি। তাতে আমাদের স্কিন টোন ভালো হবে, অনেক কিছু ভালো হবে। মেয়েকে সপ্তাহে মানে দিনে চেষ্টা করতে হবে একবার ভেপার নেওয়া। ভেপার যত নেবে তত ওর মুখ চক 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 করবে। মানে আমি আমার মেয়েকে দেখালে বুঝতে পারতিস, কাল যখন ওর পাশে এসে দাঁড়িয়েছে ওই তোষানির পাশে, তোষানি এরম করে তাকিয়ে আছে, মানে মনে হবে কি একটা রাজকন্যা, মনে হবে একটা বিদেশি মেয়ে। বিদেশি মেয়ে ঠিক সেরকম তোর মধ্যে সবকিছু আছে, কিন্তু সেটা শুধু তোকে ব্যালেন্স করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। আর যেটা আমি সবসময় বলি, জলটা না, জল মানুষকে না অনেকটা এগিয়ে নিয়ে যায়। জলটা খেতে হবে রেগুলার, রেগুলার জলটা পরিমাণ মতো খেতে হবে। ধর আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সবসময় আমাদের ডাব নাও জুটতে পারে, আমি জোটার কথাই বলছি, সবসময় ডাব নাও জুটতে পারে আমাদের কপালে। জলটা জুটবে, জলটা জুটবে, জলটা খাবো। জুস, তৈরি করা জুস, ট্রপিকানা জুস, যা খুশি, এগুলো খাবার 50% খাবার খাওয়া। পেট ভরে কখনো খাবো না। আর্টিস্টরা পেট ভরে খায় না, কারণ আমাদেরকে অনেক কাজ করতে হয়। তো অন্যদের কাজের থেকে আমাদের কাজগুলো একটু বোরিং কাজ, কিন্তু বসে থাকা, পারফরমেন্সের সামনে বসে থাকা, এই যে ধৈর্যটা, এটা সবার মধ্যে নেই, আমাদের মধ্যে আছে। নিজেকে সেই জায়গাটা, প্রতিদিন পড়াশুনো করব, তার মধ্যখানে একটা গ্যাপ তৈরি করব, যে এইটুকু সময়, যেহেতু তোর একটা ভালোবাসা, হ্যাঁ। মানে ভালোবাসা, কি গো আজ কি রান্না করেছো? মটন। মটন, তাড়াতাড়ি চলে এলাম, স্নান টান করে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, খাবার টেবিল গুছিয়ে ফেললাম, না মটন খাবো, টাইপ অফ দ্যাট। যে আমি যেহেতু তুই এই প্রফেশনটাকে ভালোবাসিস, এইটা তোকে আনন্দ দেয় অনেক, সেই ক্ষেত্রে তোকে যেটা করতে হবে, প্রতিদিন তোকে পড়াশোনাটার পরে তোকে 1 ঘন্টা অন্তত সময় বার করতে হবে, যে সময়টা টিউটোরিয়াল দেখবি। কোনো একটা ফিউচার মডেল বা র্যাম্প আর্টিস্ট বা র্যাম্প শো করছে বা ক্যাটওয়াক করছে, সেরকম একটা আর্টিস্টকে ফলো করবি, তার হাঁটাটাকে কপি করবি। দেখ, এক একটা গ্রুমার এক একটা জিনিস শেখাবে, হ্যাঁ। তুই কিন্তু গুরুচণ্ডালী হয়ে যাবি। ঠিক আছে, এটা আমি আমার মেয়ের থেকে শিখেছি। আমার মেয়ে বলে, বাবা আমার স্টাইল এটা, আমি কারুর কোনোটা শিখবো না। বলছে একটা ছেলে গ্রুমার এসে এরাম 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 করে আমাকে হাঁটা শেখাচ্ছে, আমি শিখছি না, আমি ঢুকছেই না মাথায়। যেটা একটা মেয়ে করে আমাকে দেখাতে পারবে, সেটা একটা ছেলে করে দেখাতে পারবে না। বাবা আমি এটা করেছি, ও আমাকে আগে থেকে বলে দিল যে ওদের গ্রুমার যদি কমপ্লেন করে আমাকে ওর নামে, আমি বললাম না। তারপরে তো যখন উইনার হলো, তখন সেই যে ওদের গ্রুমার, সেই এসে বলল যে ইউ আর রাইট। যারা জানে না তাদেরকে ওটাই শিখতে হবে, সেটাই তোটা কথা বলছি। তুই যে যেটা শেখাচ্ছিস শেখ, কিন্তু তোকে মিক্স আপ করতে হবে একটা জিনিস জায়গা দিয়ে। একটা সেলিব্রিটিকে ফলো করবি, একটা সেলিব্রিটিকে ফলো করবি, তার সব কিছু ফলো করবি, সে হাঁটছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কতটা টার্ন করছে। আর ফ্যাশন শুট, মানে এটা শুধু কিন্তু র্যাম্প শো টাই সাবজেক্ট না, তার আগে তোকে ক্যামেরা ফেস করতে হবে 1000 বার। পরীক্ষা হয়ে গেলে, উচ্চ মাধ্যমিক হয়ে গেলে, তারপরে কি নর্মাল স্ট্রিমেই গ্র্যাজুয়েশন করবি, এরকম টাইপের কিছু ব্যাপার আছে নর্মাল স্ট্রিমেই। যাই হোক, এই ব্যাপারটা আমি আপনাদের একটা ছোট্ট জ্ঞান দিচ্ছি। সেটা হলো, গ্র্যাজুয়েশন করে 3টে বছর নষ্ট করার কোনো যুক্তি নেই। সেই সময়টা চেষ্টা করবেন ওকে হোটেল ম্যানেজমেন্ট, অ্যাভিয়েশন, এই দুটো প্রফেশন। ল, ব্যাপারটা কি, লটা ঠিক আছে যদি লটা ও সাপোর্ট করে, লটা যদি ও সাপোর্ট করে, যেদিকে ও যাচ্ছে। দেখুন, আমরা ভবিষ্যৎ দেখতে পাই, এটাই ভগবানের দেওয়া আমাদের কাছে একটা সাবজেক্ট। ও কিন্তু লয়ের জন্য জন্মায়নি, ও জন্মেছে এক্সিকিউটিভ ক্লাসে সারা পৃথিবী ঘুরে বেড়ার জন্য, বিজনেস ক্লাসে সারা পৃথিবী ঘুরে বেড়ার জন্য। সুতরাং ওকে সেইভাবে তৈরি করুন। উচ্চ মাধ্যমিকের পরে নর্মাল স্ট্রিমে পড়াশুনো করে, মানে ওই আর্টস, কি জানো, আর্টস, কমার্স আর সায়েন্স, এই স্ট্রিমে পড়াশুনো করা যারা করে,
খারাপ ভাবে নেবেন না, এখন যুগটাই এরকম। তাদের মা বাবাদের প্ল্যান হচ্ছে উচ্চ গ্রাজুয়েশন হয়ে গেলে মেয়ে বিয়ে দিয়ে দেবো, মেয়ের বিয়ে দিয়ে দেবো। মেয়ে শায়না হয়ে গেছে, কি যেন বলে, শায়না হয়ে গেছে নাকি এটা বলে, সিয়ানা। শেয়ানা হয়ে গেছে, মেয়ে শেয়ানা হয়ে গেছে। আমরা যারা এই প্রফেশনে আসি, আমরা 29-30-এর আগে আমরা বিয়ে করতে ইন্টারেস্টেড নই। 29-30-এর আগে বিয়ে করতে ইন্টারেস্টেড নই। আর এখনকার মা বাবারাও অনেক মানে আগের মা বাবাদের মতো নয় যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে পড়াশুনো করাচ্ছি, সবকিছুর জন্য পারমিশন দিচ্ছি, মানে হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে একটা লেভেলে দেখব, তারপরে বাচ্চা যখন মনে করবে যে এবার আমার বিয়ে করার সময় এসছে, 28-29-30 বছরের সময়, ওই সময়টা এস্টাবলিশড হয়ে বিয়ে করব। মানে তোর কাছে এখনো কতদিন আছে? 30 বছর অবধি অনেক আছে। অনেকক্ষণ আছে, অনেকক্ষণ আছে না, ওই এইটুকু সময় তোর কাছে আছে। এইটুকু সময়ের মধ্যে তোর বাবা মা যাতে বলতে পারে আমি ওর বাবা। একদম। আমি জয়স্মিতা দাশগুপ্তকে বলতে হয় না আমি জেডি স্যারের বাবা, জেডিদার বাবা। আমি বলি আমি জয়স্মিতার বাবা। এটা বাবা মার কাছে অনেক বড় প্রাউড ফিল করায়, এটা বাবা মাকে অনেক প্রাউড ফিল করে। সুতরাং আজকের পর থেকে কিন্তু তোর পড়াশোনার সাথে তোকে কিন্তু প্রত্যেক দিন এটা করতে হবে, তা না হলে রান্না আর চুল বাঁধা দুটো একসঙ্গে না করতে পারলে এই কম্পিটিশনের বাজারে হারিয়ে যাব। একদম। আফটার এক্সাম কলকাতায় এসে শুধু শো না, খারাপ ভাবে নেবেন না, শো এর উল্টো দিকে কোনো গেস্ট থাকে না, দর্শক থাকে না। যত শোতে আপনি গেছেন, 2টো শোতে আপনি গেছেন, আমি এখনো অবধি 200 শোতে স্পেশাল গেস্ট হিসেবে গেছি, 200 শোতেই গেস্টের জায়গাটা কিন্তু খালিই থাকে। এই সরি, মানে দর্শকের মানে সিংহাসনটা বা দর্শকের যে চেয়ারটা সেটা কিন্তু খালিই থাকে। দেখাচ্ছি কাকে আমরা? দেখাচ্ছি কাকে? গেস্টদেরকে অ্যাকচুয়ালি। যারা স্পেশাল গেস্ট হয়ে এসছে আমাদের মতন, তারাই দেখছি। তাদের জন্য হয়তো তো ও এই জায়গাটায় বসে গেল, কিন্তু আমাদের ভিউটা কিন্তু পাবলিককে দেখানোটাও আমাদের ভিউ। সুতরাং তোকে কিন্তু নর্মাল শুটস করতে হবে, শুটসের জন্য আমি তোর বাবা মাকে বুদ্ধি বলে দেবো, তোরা লোকাল শুট করবি, কলকাতায় এসে শুট করবি। তুই অনন্যা ম্যামকে চিনিস তো? তোদের ওখানে গ্রুমার ছিল অনন্যা, অনন্যাও এসে তোর এই সিটে বসে এখানে বসেই লাইভ করে গেছে। রাত্রি 9টার সময় ও বলছে স্যার আমি বাড়ি চলে যাবো। তুই খড়গপুর এখান থেকে চলে যাবি? বলছি হ্যাঁ স্যার চলে যাবো, আমার টেনশন হচ্ছে। ও দেখলাম রাত্রি করে 12:30 পৌনে 1টার সময় স্যার আমি পৌঁছে গেছি। ডেডিকেশন। কলকাতায় এসে কাজ করতে হবে, শো করতে হবে, শুটস করতে হবে, তোর সাথে তো গার্জিয়ান অবশ্যই থাকবে। একদম। আবার ফিরে যাবি রাত্রিবেলা। যখন দেখবি রেগুলার কাজ হচ্ছে তখন অনেক রকম প্ল্যান বেরিয়ে যাবে, কিন্তু স্টিল শুট, হোর্ডিং শুট, ক্যাম্পেইন শুট, এই সমস্ত শুটস না করলে কিন্তু নামের পাশে ট্যাগলাইন লাগবে না। মডেল, প্রাউড মডেল হতে হবে, প্রাউড মডেল। র্যাম্পে যখন হারবো তখন তো লোকে চিৎকার করে কুল পাবে না, কিন্তু ওই অবধি পৌঁছতে গেলে তোকে কিন্তু ক্যামেরা ফেস করতে হবে রেগুলার। ঠিক আছে, যাই হোক। কাজ পাগল নিশা নস্কর লিখেছে গুড ইভিনিং নিশা। 1 ঘন্টা হতে চললো, আরে বাপ রে বাপ। তুই তোর স্কুলের বন্ধুদেরকে কি বলবি এই প্রফেশন নিয়ে? এই প্রফেশন নিয়ে আমি স্কুলের বন্ধুদেরকেও যারা অফকোর্স ইন্টারেস্টেড তারা ট্রাই করতে পারে। ইভেন আমি মন থেকে তাদেরকে সত্যি খুব ভালোবাসি, আমার দিক থেকে ভালোবাসা রইলো। তাদের সাপোর্ট, তাদের ওই মানসিকতাটা, আমার প্রতি ভালোবাসাটা সবই আছে, তাদের প্রেয়ার আছে আমার প্রতি। তো বাহ, থ্যাংক ইউ বাহ, বাহ। সবাইকেই, আর বিশেষ করে আমার টিচারদেরকেও। আমি অনেক বদমাশি করেছি, কিন্তু কোথাও না কোথাও তারাও আমাকে আরে ভালোবাসে। বদমাশি তো করবোই, হ্যাঁ, বদমাশি তো বাচ্চাদের মানায়। একদম। চল। তাদের আশীর্বাদ, তাদের সবকিছু নেই আজকে আমি এখানে। থ্যাংক ইউ আমার টিচার, আমার সব বন্ধুদেরকে, আজকে তাদের জন্যই আমি এখানে। একদম, মানে তারা তোর প্রফেশনে আসতে চায় বা আসতে চায় না, তুই তাদেরকে কিভাবে তোর প্রফেশন সম্বন্ধে কিছু বলবি? আমি বলবো মানে সামনাসামনি যে শো গুলো হবে ফার্স্টে সেখান থেকে ট্রাই করুক, অবশ্যই সাকসেস পাবে। যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে অবশ্যই সাকসেস পাবে, সেভাবে এগিয়ে যাবে।
এবার তুই তাদের সাহায্য করবি, সেটাও তো একটা ব্যাপার একদম আছে। একদম আমিও সাহায্য করব, আমার কাছ থেকে গাইড নিতে চাইলে আমি সাহায্য করবো। ভবিষ্যতে আর একটা দিদিমণি পেয়ে গেলেন আপনারা, আর একটা টিচার পেয়ে গেলাম আমরা। আপনি মানে মেয়ের মেয়ের মানে ফিউচার প্ল্যান, আপনি যেটা বললেন যে ল, কিছু তো একটা ভেবেছেন। না, সেরকম কিছু ভাবার নয়, ও যেটা চাইবে সেটাই হবে। এক্স্যাক্টলি। ও যেটা চাইবে, ও কিন্তু ল নিজেই বলেছে আমি ল করব, সেই জন্যই বলা একটা আছে। নির্দিষ্ট সময় না ওই চোখ না এরাম 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 করে ফ্ল্যাকচুয়েট করে, কি করব নিজেই জানি না। যখন দেখছি কেউ ক্যারাটে করছে, একটা মেয়ে ক্যারাটে করে উড়িয়ে দিচ্ছে, তখন মানে ক্যারাটেটা শিখলেই ভালো হতো। সিনেমায় যখন আমরা দেখি কি সব সিনেমাতে একটা লেডি পুলিশ, আমাদের একটা মডেল বললো, ও স্যার পুলিশে ভর্তি হতে গেলে কি করতে হবে? না কেন রে? বলছে না সেদিনকার সিনেমা দেখলাম, খুব ইন্সপায়ার হয়েছি। লেডি পুলিশটা স্যার কি মারলো, বললাম তোর হাইট 4 ফুট 9 ইঞ্চি, তুই কোন পুলিশে যাবি? 4 ফুট 9 ইঞ্চি মানে অ্যাজ এ মডেল যখন পারফর্ম করে, ছিপছিপে চেহারা, ওকে অতটা মানে ছোটখাটো লাগে না, ও পুলিশে জব করবে। এরকম যা এক্ষুনি যে শুট করতে এসেছিস শুটে যা, আর বলছে না কিছু। তো যাই হোক, হ্যাঁ আপনি কি বলছিলেন বলুন। ওটাই বলছি, ও পুরোটাই ওর উপরে ডিপেন্ড করছে। যেটা সবকিছু চাপিয়ে দিলে হয় না, নিজের মন থেকে ও যেটা চাইবে সেটাই হবে। আমি বলবো ল, ও বলবে অন্য কিছু, আমি বলবো না লই করতে হবে। ঘোড়ার ডিম 1 বছর পড়বে ঘুরে পালিয়ে আসবে। ঠিক, তার থেকে ও যেটা চাইবে সেটাই হবে, যেটা নিতে পারবে সেটাই। এটাই হচ্ছে কথা। না মানে প্রফেশনের হিসাবে যারা আমরা এই প্রফেশনে আছি, আমরা হচ্ছে শুক্র কানেক্টেড ইয়েতে আছি, শুক্র কানেক্টেড। আমাদের সাথে ম্যাচ করে অ্যাভিয়েশন, ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, অ্যাভিয়েশন আর হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি। এই 5টা ইন্ডাস্ট্রি আমাদের সাথে কানেক্টেড। অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আপনি জিজ্ঞেস করে দেখবেন, এই 5টা প্রফেশনের মধ্যেই ওর উন্নতি লুকিয়ে আছে। এই প্রফেশনের উন্নতি আমি আপনাকে বলে দিলাম, কোথায় লিখে রাখবেন? স্কাই ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। যদি ভগবান ওকে মাইন্ড চেঞ্জ না করে দেয়। মাইন্ড চেঞ্জ করলেও অন্য কোনো প্রফেশনে গেলে ওর মাইন্ড এখানেই পড়ে থাকবে, পড়ে থাকবে। যাই হোক, এবার আমি বলি, ওর বাবার সঙ্গে আপনি জায়গাটা এক্সচেঞ্জ করে নিন, ওর বাবাকে ডাকুন। যাই হোক, নমস্কার। বাবার সামনে মাইক ধরিস, তুই ধরবি, তুই ধরবি এখন, তুই বাবার মেয়ে। সত্যি কথা বলতে আপনি কিন্তু হেভি হ্যান্ডসাম, থ্যাংক ইউ। বাট এটা ভেবে খারাপ লাগছে যে উনি আমার থেকে 10 বছরের ছোট। শুনে নিয়েছি সেটা, রিয়েলি মানে মেয়ের সম্বন্ধে আপনার মুখ থেকে কিছু শুনবো, ওর ছোটবেলা থেকে এখন অবধি। ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। মাইকটা বাবার সামনে একটু বেশি করে ধরো। জার্নি খুবই সুন্দর। এবার ছোট থেকে আবার একটা বদমাশি আমার খুব মনে পড়ে, ছোটবেলা খাবার দিলে খুব তাড়াতাড়ি খাবার শেষ করে দিত। শেষ করে দিত, খেত? তো আমরা জানতাম যে আমার মেয়ে তাহলে খাচ্ছে, এরকম জেনেই স্বামী স্ত্রী থাকতাম। হঠাৎ কোনো একটা দিন ঘর পরিষ্কার হচ্ছে, তো আলমারির তলা তো আলমারির তলায় অনেক রুটি পাওয়া গেল, জানলার বাইরে অনেক ভাত পাওয়া গেল। পরে জানা গেল যে ও খেতই না, সব স্টোর করে এসব ফেলে রাখতো। তো এইভাবেই, আর ছোট থেকে আমার সাথে ওর অনেকটা গ্যাপ ছিল। মানে আমি একটা জায়গায় থাকি, মানে আমি যদি আপনি পারমিশন দেন তাহলে বলছি, আমি অবশ্যই বলবেন। অ্যাকচুয়ালি একটা রিহ্যাব চালাই, আচ্ছা, নেশা মুক্তি কেন্দ্র চালাই। একটা সময় আমার জীবনও খুব এক খারাপ। সেকেন্ড। বাবাকে দিয়ে পডকাস্টিং করাবি, তোর বাবার গলাটা খালি শুনবি পরে, কি দারুণ গলা তোর বাবার। বাবাকে দিয়ে পডকাস্টিং করাবি, স্কিম বলে দেবো তোকে, বলো। তো আমি একটা রিহ্যাব চালাই। আমার ওই জীবনটা ওর জন্মের পর থেকে ওর সাথে বিরাট গ্যাপ হয়ে গেছিল। মানে আমি নিজে একটা অ্যাডিক্ট পার্সন ছিলাম। তো এখন খুব ভালো,
এবং এখন আমি আরও 40-50টা ছেলে আমার কাছে আছে অ্যাডমিটেড, তাদেরকে আমি জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি বা ফিরাচ্ছিও। আমার হাত ধরে বহু ছেলে ভালো আছে। আর এমনি একটু আগে আপনাদের আলোচনায় শুনছিলাম যে ওদের যখন মা মেয়ের ঝগড়া ফগড়া এসব অশান্তি চলে, তো যখন কমপ্লেন আমার কাছে আসে আর কি, তখন আমি এক্ষুনি বলো, আমার ওয়াইফের একটা প্রেশার থাকে, এক্ষুনি ওর সাথে কথা বলো। আমি বললাম এখন বলবো না, এই কথাটাই বলবো, কিন্তু পরে বলবো, কিছুক্ষণ পরে বলবো, একদিন পরে বলবো। তো আমি আমার মেয়েকে পার্সোনালি একটা কথা বলে রেখেছি যে তুমি যত ভুল আছে করো, কিন্তু ওই ভুলটা করো না যেটা করলে তোমায় গুনাহ বা পাপ মনে হয়, মানে কারো ক্ষতি করো না। ঠিক ঠিক ঠিক। তো এইভাবেই ওকে বলা আছে। আর একটা সময় ওর মানে আমার ইচ্ছা ছিল যে ও যেন উঁচু লেভেলের কোনো ডিফেন্সের হোক, মানে আমি ভেবেছিলাম যে আইপিএস নিয়ে পড়ুক পড়াশোনা করবে। করুক। তো ও মানে তখন আমি অ্যাডিক্ট পারসন, ওর একটা শো হয়েছিল ওই আঁকা নিয়ে, আমার ওয়াইফ বলছিল। তো সেই সময় এসপি সাহেব কে ছিলেন, নামটা আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ আলোক রাজৌরিয়া, হ্যাঁ। তো পুরো যতজন পার্টিসিপেট করেছিলেন, তো সবাই পুলিশেরই ছিলেন, শুধু আমি আর আমারই মেয়ে ছিল সিভিলের, আমার মেয়ে ফার্স্ট হয়েছিল। তো তখন ওই সাহেব বলছেন যে তুমি বড় হয়ে কি হতে চাও, হিন্দিতে বলছেন ওকে। তো বলছে, তো ও বলতে পারেনি যে আমি আইপিএস হব, তো বলছে হাম আপকে জैसा होना चाहता हूं। তো তখন আমার মনে একটা ইচ্ছা জন্মেছিল। এবার বাচ্চা তো, যা আপনি বললেন একটু আগে যে ওদের তো মুড ফ্ল্যাকচুয়েট করেই, তো পরে পরে চেঞ্জ হয়েছে, যে এখন এই ব্যাপারটায় আমি হ্যাপি যে ও যা করছে করুক, মানে খুব ভালোভাবে করুক, সারা জীবন সাথ দেব। মানে আমি এটা সব দিনই করার চেষ্টা করি, যখনই আমার সাথে কোনো কিছু ডিমান্ড বা কোনো কিছু রাখার চেষ্টা করে, আমি কয়েক ঘন্টা টাইম চেয়ে নিই। মানে যেহেতু আমি ওর থেকে একটু দূরে থাকি, মানে 5-7 কিলোমিটার দূরে থাকি, তো ওর 5-7 কিলোমিটার দূরে থাকি, আচ্ছা, মানে আমাদের একসাথে থাকা হয় না। আচ্ছা আচ্ছা মানে আমি রিহ্যাব ছেড়ে আসতে পারি না, মানে ওটা আমার খুব ভালো থাকার জায়গা। আচ্ছা। মানে ওই জন্য ওই জায়গাটা আমার খুব ভালো লাগে আর কি। তো বাড়িতে থাকা খুব কম হয়, সপ্তাহে বা মাসে একবার এরকম আসা হয়। তো ওকে একটু টাইম চেয়ে নিই, আমি পূরণ করে দিচ্ছি, তো পূরণ করে দিই। আমার এটা খুব বিশ্বাস যে আমার মেয়ের থেকে সেরকম ভুল হবে না যেটা আমাকে মাথা নিচু করতে হবে। মানে আমি এটাও কাছে আশা করি যে একটা সময় যেন ওর পরিচয়টা আমি পাই যে মালিহার বাবা যাচ্ছে, বাস এইটুকু। আর বিশাল কিছু চাওয়া নেই, যেমন কাটছে কেটে গেলেই হবে। বস, আমি যদি জানতাম তুমি এত ভালো কথা বলো, তাহলে ওর মাকে এতক্ষণ ওখানেই বসে থাকতে হতো। না, কিন্তু না, এরকম ব্যাপার নেই। এক হচ্ছে কথা আর দুই হচ্ছে ভয়েস, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। আর মানে এই যে প্রোগ্রামটা যে হয়েছিল, মানে আমি প্রথমটা সত্যিই জানতাম না। তারপর আমি ওই সেকেন্ড প্রোগ্রামে যখন রাজবাড়িতে প্রোগ্রামটা হয় প্যারাডাইসে, তখন আমি একবার গেছিলাম, 31 ছিল। তো আমার ভাইয়ের রেস্টুরেন্ট আছে দ্য লিটল ইন্ডিয়া ধর্মাতে, তো সেই দিনটা প্রচুর কাস্টমার হয়। তো আমি ভাইয়ের সাথেই রেস্টুরেন্টে ছিলাম, আন্টিও ছিলেন ওখানে। তো আমি জাস্ট 10 মিনিটের জন্য গেলাম, তো দেখলাম বিরাট একটা সাহায্য, আমি প্রথমবার দেখেই চমকে গেছি। তো আমি চলে এলাম। এরকম একটা স্টেজ, এরকম লাইট, কত গেস্ট বসে আছে। তখন আমি ড্রাকুলা সেজেছিলাম। ওই সাজাটা, তো আমি ভাবতে পারিনি যে আমার মেয়ে ফার্স্ট হবে। এবার 12টার সময়, 12:05 মনে কলটা, বা 12টা বাজতে 5 মিনিট এরকম টাইমে কলটা আসে। তখন রেস্টুরেন্টেও গাড়ির ভিড় প্রচুর হয়ে গেছে, তো গাড়িটাও বার করতে পারছি না। মিসেস কল করলো যে একটা কথা বলার ছিল। কি বলো? মাহি তো ফার্স্ট হয়ে গেছে। আমি যে তখন কি করে যাব, মানে গাড়িটা বার করবো কি করে। যাই হোক, একটা ভাগনাকে বলে ডেকে আমি গাড়িটা বার কর, তো ওর গাড়ি সামনে ছিল, ওর গাড়ি নিয়ে আমি সঙ্গে সঙ্গে পৌঁছালাম। তো তখন দেখলাম যে ওদের চলছে, ও আমাকে এসে হাক করলো। মানে অ্যাজ এ বাবা হিসাবে আমি চাই আমার মেয়ে জিতুক, কিন্তু সবার মেয়ের সাথেই জিতুক, সবার মেয়েও জিতুক, তার সাথে আমার মেয়েও জিতুক, এটাই। মানে ও যেটা করতে চায় সেটাই করুক, তাতে আমার কোনোদিন বাধা থাকবে না। আর আমি ওই ঝগড়া করতে পারি না, মারতে পারি না, এগুলো আমার প্রবলেম হয় আর কি। হ্যাটস অফ টু ইউ। মানে আপনার কথায় আমার মন ভারী হয়ে গেল। মেয়েটা মানে কালকে আমার মেয়ে আবার মুম্বাই চলে গেছে, তো মানে
যাই হোক, মানে এটা তুই কিন্তু প্রচন্ড লাকি একটা মেয়ে, প্রচন্ড লাকি একটা মেয়ে। ভগবানকে বলি আমাদের ইন্ডাস্ট্রি তোর থেকে অনেক কিছু পাক, আর সাথে তোর বাবা মা। একদম। এবার এমন একটা কিছু বলুন, এমন একটা কিছু বলুন যেটা আমরা কেউ জানি না, ওর শয়তানি বদমাশি সবকিছু মিলিয়ে একটা কিছু বলুন। যেমন এটা শুনে নিলাম যে যা কিছু পেতি সব হ্যাঁ, সব নিচে ওরকম। লুকিয়ে রাখবি। মানে ওর আমার এই, ওগুলোতে গন্ধ টন্ধ বেরোতো না? না, মানে ও পচে তো পচে গিয়ে? আমাদের একটা সাইড না জানলা সবসময় বন্ধই থাকে। হুম। তো খাবার দেওয়া হলো ডাইনিং টেবিলের সামনে, ও জানলা দিয়ে টুক করে ফেলে দিল, রুটিগুলো ও নিচে ফেলতো। আর ওর একটা সবদিন অভ্যাস ছিল যে রুম ফ্রেশনার মেরে সবসময়, ছোট থেকে মানে ওটা অভ্যাস ছিল যে ঘরে একটা সুগন্ধ থাকবে, মানে এরকম ব্যাপার আর কি। তো ওই পরোটা বা শুকনো রুটির গন্ধ পেতাম না। মানে আলমারি তো বেশ কিছু রুটি পাওয়া গেছে, মানে 2-4টা নয়, মানে 20-50টার মতো রুটি পাওয়া গেছে, এরকম ব্যাপার আর কি। তো তারপর থেকে বুঝতে পারলাম তো আসলে খায় না। আর ওর শরীরটাও খুব একটা ভাঙতো না, ছোট থেকেই একটু মানে খুব মোটা না, মোটামুটি মানে ঠিকঠাক ওয়েটেরই বাচ্চা ছিল। আর যেটা আপনি বলছেন ওর বদমাসি, মানে আমার একটা সময় শখ ছিল আমি ওর বদমাসি দেখবো। ঠিক আছে, ঠিক আছে। এটাই বাবা হয়, বাবা মারা এরকমই হয়। যাই হোক, মানে আজকের শোটা আমার কাছে একটা সেরা শো লাগছে, যে এত দূর থেকে একটা ফ্যামিলি এসছে। সত্যি বলছি, মানে আমার এই প্রফেশনে আসাটা রিয়েলি এটা আমার কাছে সার্থক। আমার এই শো আজকে, মানে আমি নিজে বলছি যে আমার এই শো করাটাও সার্থক। থ্যাংক ইউ, মানে আরজু ম্যামকে, আদিত্য স্যারকে এরকম একটা ভালো প্ল্যাটফর্ম আমার মেয়েকে দেওয়ার জন্য। মানে ছোট থেকে স্যার আমি ওর কোনো বদমাশি দেখতে পাইনি, মানে আমি একটা অ্যাডিক্ট পার্সন ছিলাম। খুব খারাপ সময় আমার কেটেছে, খুব খারাপ সময়। মানে আমার এখন রিকভারি লাইফ 5-6 বছর। আচ্ছা, তো এই 5-6 বছরে আমি অনেক রিটার্ন করার চেষ্টা করেছি ওদেরকে, বা এখনো করছি, বা আরো 20-50টা মা বা ওয়াইফদের মুখে আমি হাসি ফোটাচ্ছি। মানে আমার যতটা করার আমি করছি। অনেক বড় মানে কাজ আমি যা করছো। রিহ্যাব চালাচ্ছি, আমি পয়সার জন্য রিহ্যাব চালাইনি। আমি আশার যে আমার যে রিহ্যাবটার নাম, ওখানে আমার ওপেন বলা আছে, যদি কেউ নেশামুক্ত জীবন চান বা কারো পরিবার যদি চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার ফিস না দিলেও চলবে, কিন্তু আমার সময়ের মতো করে ট্রিটমেন্টটা দিতে হবে। আমি পেশেন্টের বাড়ির লোককে জোর করি যে যাতে মিনিমাম 6টা মাস থাকুক। মানে এরকমও আমার কাছে পেশেন্টের বাড়ির লোক এসছে যে আমার কাছে তো টাকা নেই, আমার টাকা দিতে হবে না। আমি আজ পর্যন্ত কোনো পেশেন্টের বাড়িতে টাকার জন্য ফোন করি না, বা আমার কোনো যারা অফিস চালাচ্ছে তারাও ফোন করে না। মানে আমি দেখেছি স্যার, মানে মানে আল্লাহ আমাকে খুব ভালোভাবে চালায়, কোনো প্রবলেম আমার হয় না, হয়তো তাদের জন্যই হয় না, এটা আর কি। আর আমি ছোট থেকে ওর বদমাশি দেখতে পাইনি, সে ভাগ্যটা আমার হয়নি। যাক, দেখাস না তাহলে আর। যা যা মোটামুটি রুটি জমিয়ে দিয়েছিস, যা রুটি জমিয়ে দিয়েছিস। সেটা নিয়ে মানে এরকম বলতে পারেন, ওই যে আপনি ফার্স্টে বললেন ওই হ্যান্ডসামের দিক থেকে, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। বল 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 বল। মানে আমি না আগে নাচ করতাম, ক্লাসিক্যাল ডান্সার ছিলাম প্রথম প্রথম। তো টিচার্স ডে এর সময় একটা টিউশনে পড়তাম বাড়ির সামনে। তো সেই সময় বাবা যাচ্ছিল কোথাও একটা, তো বললো চ আমি তোকে ছেড়ে দেবো। ঠিক আছে চলো। এবার আমি খুব সুন্দর একটা শাড়ি পরে গেছি, আমাকে ছেড়েছে। তো নিচে একটা স্যার দাঁড়িয়েছিল, একটু ফ্র্যাঙ্ক স্যারটা। তো না আমি যখন উপরে গেছি, যেখানে প্রোগ্রাম হচ্ছে, তখন বলছে তোকে কে ছাড়তে এসেছিল। আমার ওখানে আমার নিজের বোনও পড়ে, আমার কাকুর মেয়ে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। বলছে বাবা ছাড়তে এসেছিল। ওটা তো বাবা ছিল না। বলছে না বাবা ছিল। আর তখন আমার পাশ থেকে বোন হাসছে, জানি না কেন হাসছে। দিয়ে না ও আমার ফোনটা নিয়ে ফটোটা বাবার বার করেছে,
যে এটা ছিল, যে হ্যাঁ এই ছেলেটাই ছিল, বলছে এটা ছেলে না এটা বাবা। আর সেও বাবাই বলে যে হ্যাঁ এটা বাবা, এটা ছোট বাবা। মানে তো আমাদের এরকম বাড়িতে হয়েছে। মানে দাদার বাচ্চারা সব ছোট বাবা বড় বাবা এরকম ভাবেই কথা হয় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এরকম একটা ইনসিডেন্ট হয়েছে সেটাই। আর স্যার আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমার মেয়েকে এরকম একটা জায়গায় বসানোর জন্য, মানে অনেক অনেক ধন্যবাদ আর কি। ওই যে বললাম বাচ্চাদের জন্য বাচ্চারা আমাদেরকে অনেক সম্মান পাইয়ে দেয়। বাচ্চাদের জন্য আমরা অনেক অজানা জগৎ দেখতে পাই, অনেক অজানা জগৎ দেখতে পাই, অনেক অজানা জিনিস যেটা হয়তো আমরা ভেবেছি কখনো কিন্তু স্বপ্নটাই অবধি পৌঁছয়নি, সেটা আমরা আমাদের বাচ্চাদের দ্বারাই দেখতে পাই। আর আপনি যে কাজটা করছেন সেই কাজটাও এটাও মানে আমি আমার প্রফেশনে, আমি আমার এই 53 বছরের লাইফে আমি প্রথম এরকম একটা মানুষকে পেলাম যে এত বড় একটা কাজ করে। আমি এতদিন ভাবতাম হয়তো আমি একটা বড় কাজ করি, যে এতগুলো মানুষকে প্রফেশন দিই, বাট যে প্রফেশনটাতে আপনি আছেন Thank ওই you, রকম sir. ধৈর্য, অনেক অনেক ওই রকম ধন্যবাদ। ধৈর্য মানে মানে কারুর হয় বলে তো মনে হয় Actually, না। আমি ওই কষ্টটা আমার পরিবারের মধ্যে দেখেছি। মানে আমার মা আমাকে ক্লিন দেখেই মারা গেছেন। তো আমার মা বলতেন যে তুই কোনোদিন কি ভালো হবি না। মানে আমার বাবা এক সময় পাড়ার মুখ্যা ছিলেন, কিন্তু কি ওই ছিলেন? মুখ্যা হয় না পাড়ার মোড়ল ও আচ্ছা, মোড়ল, হ্যাঁ 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 হ্যাঁ। তো যখন সবাই জানতে পারলো যে আমি অ্যাডিক্ট পারসন, তো আমার বাবা কি করলেন, ওখানে আর যাওয়া বন্ধ করে দিলেন। তো তারপরে যখন আমি ধীরে ধীরে আমার কামব্যাক হওয়া চালু করলো, বা আমি একটা সময় খুব ভালো পাড়া ক্রিকেটার ছিলাম, পয়সা নিয়ে খেলতাম, খেলাও চলে আচ্ছা, গেল। এরপরে কিন্তু ওইটা শুনবো, হ্যাঁ ধোনির সাথে খেলা, আমি কিন্তু বিশাল বড় ফ্যান, শুনবো, বলুন এটা আগে। তো দিয়ে এরকম ভাবেই মানে ওইসব বাবার সিদ্ধারা উঁচু ছিল না, মানে হাঁটতে পারতেন না ওখানে, আচ্ছা আচ্ছা। সরে সরে থাকতেন, কলকাতায় এখানে বাড়িতে চলে আসতেন। তো একটা সময়ের পর মা বাবা সবকে নিয়ে যখন আমার রিকভারি লাইফ চালু হলো, তো সবাই সাথে আবার হলো, কিন্তু ওই গ্যাপটা যে আমি দেখেছি, যে আমি চাই না ওই গ্যাপটা আর কারো পরিবারে হোক, ওই জন্য আমার চেষ্টাটা, ব্যাস ওইটার জন্য চেষ্টা করছি আর কি। সবকিছু ঠিক হবে, আমাদের নিশা বলছে সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে আঙ্কেল, আপনাকে বলছে। থ্যাংক ইউ। যাই হোক, তার পরের কথাটা বুঝতে পারছি না, বাট আমরা যাকে চিনি না জানি না সেই বাচ্চাটাও বলছে, মানে আপনার সঙ্গে তার কোনো রকম লিংক নেই, আপনার লাইভ দেখে আপনার কথা শুনে সে বলছে যে সবকিছু ঠিক হয়ে যাবে আঙ্কেল। ইয়েস, অবশ্যই, অবশ্যই। আমাদের ঠিক তো হতেই হবে, ভগবান আমাদেরকে মেয়ে সন্তান দিয়েছে, হ্যাঁ, ঠিক তো একদম। আমাদের হতেই হবে, একদম একদম। ঠিক তো আমাদের হতেই হবে। প্লিজ ধোনির ব্যাপারে শুনবো। ব্যাপার হচ্ছে আমি যখন আমার এই ক্রিকেট লাইফ, তোর শো কিন্তু, হ্যাঁ তোর বাবাই বলছে কিন্তু, পারমিশন একদম কিন্তু তোর। একদম একদম। মানে আমার যখন ক্রিকেট লাইভ চলে, এমনি পাড়া ক্রিকেট আর কি, তখন আমরা এই টুকটাক খেলতাম, মানে পাশের টাউনে, পাশের গ্রামে এরকম খেলতে যেতাম। তো এরকম খেলা সূত্রে আমি ধোনির সাথে, ও তখন ধোনিও টেনিসই খেলতো, তো ওর সাথে কয়েকটা গেম আমার খেলা হয়। তো আমার একটা খেলা খুব ভালো মনে আছে, মানে ওই সময়টায় আমি মেদিনীপুরে ভালো ব্যাটসম্যান বা খুব স্পিডে বলে আমারই নাম ছিল একটা সময়। তো ওই সময় তো এখনের মতো অত বেশি টেনিস ক্রিকেটটা ফ্যাশন ছিল না। মেদিনীপুরে সেতুয়া পরিবার বলে কোনো পরিবার আছে? সেতুয়াদের সেতুয়া পরিবার আছে 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 না? আছে, কিন্তু ছেলেগুলোর নাম বললে হয়তো চিনতে পারবো। বলো। তো ওই সময়টায় মোটামুটি খেলায় খুব ভালোই নাম ছিল। একটা খুব ভালো মনে আছে আমার, কলেজ মাঠে গেম চলছিল, আর আমি বল করতে নেমেছি, বল করছি, আবার ফার্স্ট বলেই ধোনি একটা লম্বা 6 মেরেছিল, যেটা কলেজ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। মানে ওটা আমার খুব ভালো মনে পড়ে। তারপরে এমনিতে ধোনির সাথে অনেকগুলো গেমে খেলা হয়েছে, বা জিতেছি, কোনোটা হেরেছি, এরকম ভাবেই কেটেছে আর কি। এই একটা মনে আছে। এটা একটা তারপর ও এখন একটা ভাগ্য। আরো বড় পাওনা এটা আজকে আমার কাছে, অনেক তারপর বড় আরো পাওনা। আমাদের সাথে পারবিন, টুম্পা, এরাও আমাদের সাথে খেলতো, ওই খড়গপুরে আচ্ছা, ধোনিদের ওতেই। তারপর রাজকুমার ছিল, সন্ন্যাসী বলে একজন ছিল, ওরা রামবাবুর টিমে খেলতো। বাস এই খেলাধুলা লাইভ ছিল।
তারপর তো আমি চলে এলাম, আমার জীবনটা অন্ধকারের দিকে চলে গেল, খেলা ধীরে ধীরে চলে গেল আর কি, এইভাবেই। যাক, যা ছিল ছিল, এখন আপনি হ্যাঁ, ব্রাইট, একদম একদম এখন আপনি ব্রাইট, একদম। একদম ঝক 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 ঝক। একদম তারপরে মেয়ের সাথে প্রচুর জায়গায় দৌড়তে হবে, একদম, পেছন একদম। পেছন, অবশ্যই। ঠিক আছে? মানে আমি তো এই লাইফটাই চাই যাতে আমাকে দেখে লোক বলুক যে মালিহার পাপা যাচ্ছে। ইয়েস ইয়েস, আর সেটা বলবে, একদম 200% গ্যারান্টি বলবেই, এটা মাহিয়ার বাবা ব্যাস, এটা হলে একদম বলবে। আমরা জানি আমাদের ছেলে মেয়েরা আমাদের সেই লেভেল অবধি পৌঁছানোর, সেই লেভেল অবধি পৌঁছবে, সেই সম্মান আমাদের দেবে যে অবশ্যই। আমরা এটা বলতে পারি। ঠিক আছে, আমার আমার জীবনে একটা খুব বড় শখ শখ ছোটবেলা থেকে, যে আমি অনেক মানুষকে চাকরি দেবো, অনেক মানুষকে কর্মসংস্থান করে দেবো। আর একটা খুব সাংঘাতিক শখ আছে আমার, যে আমি একটা A ক্লাস মার্সিডিজ কিনবো, আমি একটা A ক্লাস মার্সিডিজ চাপবো। একদম আপনার হোক, আমরা তো আমার মেয়ে তখন, ওর বয়স হচ্ছে 10 বছর, ও একটা মার্সিডিজের সামনে দাঁড়িয়ে, ওকে বললাম মা দাঁড়া একটা ছবি তুলে দিই। ও নিজে থেকে আমাকে বললো পাপা আমি তোমাকে একটা মার্সিডিজ কিনে দেবো। আমার মেয়ে গত বছর আমার ছেলের জন্মদিনে হোন্ডা সিটি গিফট করেছে, দাদাকে হোন্ডা সিটি গিফট করেছে। বলছে পাপাকে তো এখনো তো এই অবধি পৌঁছতে পারিনি, হ্যাঁ, পাপাকে পাপাকেও দেওয়া হবে, একদম একদম। পাপাকে মার্সিডিজ দিতে হবে। অবশ্যই আর অবশ্যই। শখ মিটে গেছে, মেয়ে দেবো বলেছে মানে পেয়ে গেছি, পেয়ে গেছে, একদম ওটা হয়ে গেল আর কি। মেয়ের মুখ থেকে বেরিয়েছে মানে পেয়ে পেয়ে গেছি, গেছি। মার্সিডিজ স্বপ্ন চলে গেছে। এখন একটাই স্বপ্ন, যে এই যে বাচ্চাগুলোকে, এদেরকে একটা লিমিটে পৌঁছানো, একটা জাগতে পৌঁছানো। অবশ্যই তার জন্য প্রচুর পরিশ্রম করি আমি, আমার সব ব্যবসা কাজকর্ম সবকিছু মিলিয়ে। আজকেই আমাকে একজন বলছিল যে স্যার তুমি সকাল থেকে উপোস করে এই দৌড়ঝাঁপ করে কালীঘাট থেকে এসে আবার এই লাইভ করতে বসবে, তুমি কি করে পারো? বললাম, এটাই ভালোবাসা, প্রফেশনকে ভালোবাসি, যেটা খানিকক্ষণ আগে তোকে বলছিলাম, যে দিনের শেষে তোর মনে হয় আমি পড়াশুনো করব, করে আমি সময়টা, যেন আমাদের যুগে, ও তুমি তো আমার কিছু বয়সও না তোমার, আমাদের যুগে ছিল বুধবার দিন চিত্রহার হতো, তুমি চিত্রহার চিত্রহার মনে আছে, দেখেছো? মনে আছে, সকালে সকালে হ্যাঁ, দেখেছি। সন্ধ্যায় সন্ধ্যায় হতো, হতো। বুধবার রঙ্গোলি সকালে হতো। 7:30 থেকে হতো, রোববার সকালে হতো। চিত্রহার দেখবো বলে আমাদের মা বাবারা আমাদেরকে পড়াশোনা করিয়ে দিত, এই পড়তে বস, না চিত্রহার দেখতে দেবো না। ঠিক সেরকম আমাকে পড়াশোনাটা করে নিতে হবে, করে নিয়ে আমি দিনে 1 ঘন্টা প্রফেশনকে সময় দেবো। ঠিক আছে, আর মনে মনে একটা কোথাও খুঁতখুত ছিল আজকে, যে আজকে খেলা চলছে, আজকে T20 আছে, T20টা কতক্ষণ দেখবো, বাট এখন বলছি লাইফটা মনে হচ্ছে আরো খুঁত চলুক, বাট ওনাদেরকে অনেকটা দূর যেতে হবে, একদম সেই। অনেকটা যেতে হবে। যাই হোক, একটাই কথা বলবো, যাতে সব কিছু ঠিকঠাক হয়, সব কিছু ভালো হয়, হবেও আমাদের জীবনে, কারণ যিনি ওপরে বসে আছেন উনি তো সবকিছু হিসাব করে রাখেন। আমরা যেটা পাইনি সেটা আমাদের বাচ্চারা আমাদেরকে দেবে, অবশ্যই। তাই তো? এই একদম, একদম। একদম। ঠিক আছে, আগামী 1 মিনিট তুই ফ্যাশন ইন্ডাস্ট্রি, মডেলিং ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে তোর তরফ থেকে কিছু বল। আপনি খালি গিয়ে ক্যামেরাটাকে অফ করবেন, একটা ব্লু বাটন আছে, ওটা টিপে দেবেন খালি, এখন না বললে বলো। আমি বলতে চাই যারা আপকামিং আছে তারা যেন নিজেদেরকে ফার্স্টে মানে তৈরি করুক, কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে। যেমন ফার্স্টে আমি বলবো যে কনফিডেন্স এনকারেজ করুক, প্রথম নিজের হাঁটা ঠিক করুক, দিয়ে কিভাবে কথা বলতে হয় নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আনতে হবে, আর তারপরে নিজেকে মেনটেন করুক। প্রথম মেনটেন অবশ্যই করতে হবে, নিজের স্ট্যান্ডার্ডিটি আনতে হবে, কথা বলার সেন্স আনতে হবে। তো এইভাবে বলবো। আর যারা আমার থেকে সিনিয়র অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন, আমাকে আশীর্বাদ Yes. করবেন যেন আমি আরো এগিয়ে যাই, আর এভাবেই যেন এগিয়ে যেতে থাকি। সাথে আরজু ম্যামকে হ্যাঁ, আরজু ম্যামকে তো কিছু বলারই নেই, সত্যি মন থেকে প্রচুর প্রচুর থ্যাংক ইউ। আজকে তার জন্যই আমি এখানে আছি। একদম। হ্যাঁ, ম্যামকে আমার সাপোর্ট ম্যামের অলওয়েজ থেকে তুই সরলেও ম্যাম তোকে সরতে দেবে না, ম্যাম হ্যাঁ, সেরকমই একদম। একটা মানুষ, একদম ম্যাম সেরকমই একটা মানুষ। একদম। থ্যাংক ইউ আরজু ম্যাম। Thank আরজু you. ম্যাম, আদিত্য স্যার, আপনাকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ আমার এই বাচ্চাকে আজকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, বা আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও খুব ধন্যবাদ, আমার এখানে এসে খুব ভালো লাগলো, সত্যি থ্যাংক ইউ। আরজু ম্যামকে স্পেশাল বলছি, ম্যাম আমি চাই জীবনের শেষ দিন অবধি আপনার পাশে থাকা এবং আপনার সাথে জড়িয়ে থাকা,
কারণ আমি আমার জীবনে যত সম্মান পেয়েছি, আমি এখনো অবধি সব থেকে বেশি সম্মান আমি এবং আমার স্ত্রী আপনার কাছ থেকে পেয়েছি। সুতরাং আমি চাই আপনার সাথে সারা জীবন আমরা একসঙ্গে থেকে আমরা আমাদের এই জগৎটাকে অনেক দূর ফ্লাই করে নিয়ে যাব, অনেক দূর নিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার কফি উইথ জেডিতে। থ্যাংক ইউ।